স্যার আপনার যে আমার যে ডিএচএস প্লট ছিল 2014 সালে আমি কনস্ট্রাকশন শুরু করেছিলাম, যেদিন শুরু করেছিলাম 2 দিন পর চুরিটা বন্ধ করে দিয়েছে। তারপর মুক্তির পরে এটা আবার প্রসেস করে নির্মাণ শুরু হয়েছে। সের মধ্যে আমাকে 4বার হাসপাতালে বলেছে, ওনার অফিসে বলেছে, আমার টেলিফোন করে বলেছে যে স্যার আমি আপনার বিল্ডিংটা আর্মি থেকে কনস্ট্রাকশন করে দিই, আপনি চুক্তি বাতিল করে দেন। তার মানে আমি বিল্ডিং বিনা পয়সায় কনস্ট্রাক্টেড বিল্ডিং পাবো এবং ওই ডেভেলপারকে যে আমার 50% দিচ্ছি ওটা আমার থেকে যাবে। তাহলে আমার অনেক লাভ না, এটা 9-10 কোটি টাকার লাভ। কোনো জায়গায় শুধু 2 রুম, ছোট রুমের মধ্যে ওয়াল ব্যবহার করে রুমগুলো বড় দেখানোর জন্য কোনো কোনো জায়গায়, বাট সাইডের ওয়ালগুলো সব ইনট্যাক্ট আছে। যেমন আমাকে যে রুমে রাখা ছিল ওটার ভিতরে কোনো ওয়াল ভাঙা হয়নি, উপরে শুধু ভেন্টিলেটর, দেওয়াল ভেঙে ভেন্টিলেটর করা হয়েছে, জানলার গ্রিল খুলে ফেলেছে, আপনার জানলার রং মুছে দিয়েছে, লোহার দরজা খুলে ফেলেছে। ব্রিগেডিয়ার আমান আজমি তাকে নিয়ে আয়নাগর পরিদর্শন করতে গিয়েছিল প্রধান উপদেষ্টারা। এটা নিয়ে নানা সমালোচনা আলোচনা। তো ব্রিগেডিয়ার আজমি এবার তিনি কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। এই আয়নাগরের কিছু তথ্য লুকানোর জন্য সেনাপ্রধান নিজেই তাকে অনেক বড় কিছু দেওয়ার কথা বলেছিলেন, তিনি সেগুলোকেও প্রত্যাখ্যান করেছেন। কি দিতে চেয়েছিলেন সেটা শুনলে আপনি অবাক হবেন। তার আলোচনা যদিও বড়, আলোচনা সম্পূর্ণ শুনবো। আলোচনা আরও উঠে এসেছে কর্নেল হাসিনকে নিয়ে কিছু কথা বলেছেন, সেগুলো তিনি বিশ্লেষণ করেছেন এবং আয়নাগরের কিছু বর্ণনা দিয়েছেন। চলুন আমরা আজমির কথাগুলো শুনবো। শুনেছেন ওনার মুখে, এবং আজকে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ওনার সাথে কথা বলবো। আমি লিঙ্কটা ওনাকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কথা বলছি। ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সম্প্রতি আয়নাঘর ভিজিট করেছেন, আপনি সেখানে 8 বছর ছিলেন, তো কেমন দেখলেন সেটাই শুনতে চাই আগে। মানে 8 বছর ধরে আপনি যেখানে ছিলেন সেই জায়গাটা আপনার খুব পরিচিত, এবং আপনি আবার সেটা পরিদর্শন করতে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তো আগে কেমন ছিল, এখন কেমন দেখলেন আপনি সেই জায়গাটা? এটা আমি একটা বিবৃতি দিয়েছি। আমি ওখানে আপনার যে ভিডিও ক্লিপগুলি দেখেছি ওখানে দেখানো হয়েছে। মূলত তারা আলামত নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। আমি সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি, অনুরোধ করেছি যে এটা তদন্ত করার জন্য, কারা এই আলামত ধ্বংস করে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করেছে, সেটা বের করে তাদেরকে বিচারের আওতায় আনা হতো। যেগুলো পরিবর্তন তারা করেছে সেগুলো হলো ছোট ছোট রুমগুলোর মধ্যে দেয়াল ছিল ওগুলো ভেঙে দিয়ে রুমগুলি বড় দেখানোর চেষ্টা করা হয়েছে। যে জানালাগুলো কালো রং করা হয়েছিল সে কালো রং দিয়ে তারা পরিষ্কার স্বচ্ছ দেখেছে, বাইরে থেকে আলো স্পষ্ট দেখাচ্ছে। অনেক জানালা গ্রিল পুরো খুলে ফেলেছে। দরজায় 2 স্তর দরজা ছিল, একটা ছিল তার আপনার যে জেলখানায় কয়েদখানা থাকে যেগুলো গ্রিলের দরজা, একটা ছিল লোহার স্টিলের দরজা, দুটা খুলে ফেলে কাঠের দরজা লাগিয়েছে। অনেক জায়গায় রং করেছে। ভেন্টিলেটর ছিল না, উপরে তারা দেয়াল ভেঙে ভেন্টিলেটর লাগিয়েছে, যেটা আপনার নির্যাতন করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, ইন্টারোগেশন করা হতো। পরে টর্চারের যত আলামত ছিল, রড, লাঠি, বিভিন্ন রকম রশি, অ্যাসবেস্টাস বোর্ড যে সাউন্ড করার চেষ্টা করেছিল, এগুলো সব রিমুভ করা হয়েছে। তো এগুলো করার পরেও তারা লুকাতে পারেনি, কারণ মোটামুটি আমি 8 বছর থাকার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি অনেকের কাছে অনেক তথ্য জোগাড় করতে পেরেছিলাম, এবং আমি গুম কমিশনার যে রিপোর্ট দিয়েছিলাম সেটা একটা পেশাদার ড্রাফটসম্যানকে দিয়ে সুন্দরভাবে আইডিয়া আমি বলেছি কোথায় কি রুম ছিল, এবং সে পেশাদার হিসাবে ওইভাবে ড্রাফট করে দিয়েছে। এবং ওনার সাথে ওনারা আগেই প্রথমেই গিয়েছেন, ওনারা সম্ভবত অক্টোবর মাসে ওনারা একবার ভিজিট করে এসে আমাকে বলেছেন যে আমরা ওর সাথে মিল পেয়েছি। এখনো মেন বিল্ডিংটা ওরকম রয়ে গেছে, মূল ভবনটা তো রয়েই গেছে। এবং আমি মোটামুটি 8 বছরে যেহেতু দৈনিক আমাকে 7 বার টয়লেটে যেহেতু হতো আপনার গোসল, অজু, মুখ হাত ধোয়ার জন্য, 7 বার যাওয়া 7 বার আসা, 8 বারে আপনার আমার এই 41,000 বারের মতো হয়েছে আমার 2908 দিনে। তাতে করে আপনার আমার কদম মুখস্থ ছিল, কত কদম পরে কলাপসিবল ডোর, কত কদম পরে সুপারভাইজার। আপনি যখন টয়লেটে যেতেন বা বাথরুমে যেতেন আপনার কি চোখ বাঁধা থাকতো তখন? হাত বাঁধা, চোখ বাঁধা, এবং প্রাথমিক পর্যায়ে মুখোশ পরানো হতো। আমি অনেক অনুরোধ করে মুখোশ পরানোটা বন্ধ করেছি। অধিকাংশ কয়েদিকে শুনেছি পিছনে হাত বাঁধতো। আমাকে যেহেতু আমার এই 8 বছর থাকাকালীন 5 জন ডিজির মধ্যে সম্ভবত 3 জনই আমার ছাত্র ছিল, তো তারা আমার প্রতি অতটা ক্রূর ছিল না, আমার হাত সামনে বেঁধেছে। তবে কয়েকবার আমাকে হুমকি দিয়েছে পিছনে হাত, অন্যদের মতো আপনাকে পিছনে হাত বাঁধা হবে। তো যতবার রুমের থেকে 1 কদম বাইরে গেলেই
উল্টো দিকে আপনার মেডিকেল রুম ছিল, ডাক্তার আসতো, কম্পাউন্ডার আসতো রক্ত নিতে, ব্লাড প্রেশার মাপতে। প্রতিবারই আমাকে চোখ হাত বাঁধা হতো, প্রথম দিকে মুখোশও পরানো হতো, অনেক বলে বলে মুখোশ পরানো করেছি। তো এই জন্য আমার মোটামুটি কত স্টেপ পরে কতগুলি কি কোন রুম ছিল এগুলি আমার জানা ছিল। আমাকে অনেকবার ইন্টারোগেশন রুমে নিয়েছে, সুপারভাইজার রুমে নিয়েছে, কত পরে এইভাবে আমি একটা স্কেচ করে দিয়েছিলাম। ওই স্কেচের সাথে এখনো হুবহু মিল আছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক দেয়াল তারা ভেঙে দিয়েছে, ভিতরে দেয়ালে অনেক কিছু লেখা ছিল ওগুলো মুছে দিয়েছে, রুমের টাইলস করেছে, জানালার দেয়াল ভেঙে আপনার ভেন্টিলেটর আছে দেখানো হয়েছে, গ্রিল সরিয়ে ফেলেছে, কাঠের দরজা লাগিয়েছে, কাঠের রং মুছে দিয়ে পরিষ্কার করেছে। আমি দেখিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টাকে যে কাঠের রং মুছে ফেললো, ফ্রেমের ওখানে রংগুলো লেগে আছে, আমি দেখিয়েছি ওনাদেরকে, আমি সরেজমিনে দেখিয়েছি। আমি তো এগুলো যে মুছে ফেলেছে এটাও তো একটা অন্যায়, যে একটা আলামতকে পুরো আলামতকে ধ্বংস করাই অন্যায়। আপনার যতগুলো আমি বললাম এগুলি সবকিছু করাই অন্যায় হয়েছে, এবং যিনি করেছেন তিনি আমি নিশ্চিত যে ইনি অপরাধীকে আড়াল করতে চেয়েছেন। তো আমি ওখানে উপস্থিত ছিলাম, আমাদের তখন এই মুহূর্তে যিনি ডিজি আছেন মেজর জাহাঙ্গীর। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই জিজ্ঞাসা করছি, সে আমার অনেক জুনিয়র, যে জাহাঙ্গীর হ্যাভ ইউ ডান ইট? সে আমাকে বলল জি না স্যার, আমি এই অবস্থায় পেয়েছি। জাহাঙ্গীর আগে যে ডিজিএফআই ছিল সেও আমার জুনিয়র, জাহাঙ্গীরেরও হয়তো জুনিয়র হতে পারে, আমি জানি না। আমি তাকে ফোন করলাম, সে 12 তারিখে টেক ওভার করেছে। 5ই আগস্টের পরে 12ই আগস্ট সে আমাকে বলেছে সে দায়িত্ব গ্রহণ করেছে, এবং সে আমাকে বলেছে, এবং আমার যতটুকু মনে হয় হাসপাতাল আমার সাথে গিয়ে দেখাও করেছিল দায়িত্ব গ্রহণের পরে, এবং সে তখন আমাকে বলেছে, এখনো বলেছে, গত পরশু দিন রাতে আমার সাথে কথা হয়েছে যে স্যার আমি যে অবস্থায় পেয়েছি আমি সেই অবস্থায় এটাকে প্রিজার্ভ করে রেখেছি, এবং আমার পরবর্তী ব্যক্তিকে সে অবস্থায় হ্যান্ড ওভার করে এসেছি। তাহলে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এটা আমি ট্রাইব্যুনালকে, গুম কমিশনকে বলেছি তদন্ত করে বের করতে, যে এটা যেন দায়িত্বশীল, কে কার নির্দেশে কারা এগুলো করেছে, বের করে তাদেরকে বিচার আওয়াজ আনতে। এবং যদি জেনারেল জাহাঙ্গীর এবং জেনারেল ফয়েজ আমাকে, তখন মেজর জেনারেল ছিলেন, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, যদি ওনারা আমাকে সত্য বলে থাকেন, তাহলে সর্বশেষ ডিজি যিনি ছিলেন ডিজি মেজর আব্দুল হামিদ, উনি তাহলে এটা করে থাকবেন। কারণ আমাকে 5 তারিখে সরানো পর্যন্ত, আমাকে 5 তারিখে রাতে ওই রুম থেকে বের করে নিয়ে গেছে, ছেড়েছে 7 তারিখ রাত 11:50। তো এই 5 তারিখ পর্যন্ত ওই রুমটা আমাকে, আমি ওই অবস্থায় যে অবস্থা ছিল, অবস্থায় নেই, আশেপাশে যা ছিল সব চেঞ্জ করে ফেলেছে। তো এই জন্য যদি মেজর জেনারেল জাহাঙ্গীর এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ আমাকে সঠিক বলে থাকে, তাহলে মেজর জেনারেল হামিদ এই 1 সপ্তাহের মধ্যে 5 থেকে 12 তারিখের মধ্যে করেছে। আর যদি উনি না করে থাকেন, তাহলে পরবর্তী যারা এসছে তারা সত্য কথা বলেননি, কি বলেননি, এগুলি তদন্ত সাপেক্ষ। আমি তদন্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি, আবার বিবৃতি আমি স্টেট অনুরোধ করবো, এবং আমাকে গুম কমিশন এবং ট্রাইব্যুনাল থেকে আশ্বস্ত করা হয়েছে অবশ্যই তদন্ত করা হবে। কারণ যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় বা অন্যায় অপরাধীকে সেই যে ঢাকা দেওয়ার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সেও দোষী। কম হতে পারে দোষের মাত্রা, কিন্তু সেও কম দোষী। এখন এই আলামত ধ্বংস করে দিয়ে আপনি বলছেন যে আপনি যেটা দেখেছেন আপনি বলেছেন, তো সেই অনুযায়ী করা হবে। কিন্তু আপনি যে 8 বছর সেখানে কাটিয়েছেন, সেই 8 বছরের জীবন আপনার নিশ্চয়ই খুব একই রকম গিয়েছে কিনা? আমরা বিভিন্ন সাক্ষাৎকারে আপনার শুনেছি যে 8 বছর মানে আপনি একটু ভালো অবস্থায় ছিলেন, অন্যান্য গুম হওয়া নির্যাতিত যারা ব্যক্তি ছিলেন তাদের থেকে একটু ভালো অবস্থায় ছিলেন। কিন্তু আপনার কি সেখানে যারা বন্দী ছিলেন তাদের কারোর সাথে কি আপনার কোনো কথা হয়েছিল কিনা? সেখানে কথা মুক্তির আগে আমি কে আছে না আছে, কোথায় আছে, কে কোন রুম আছে, এগুলি জানার সুযোগ ছিল না, দেখা হওয়া বা কথা হতো দূরের কথা। আর আপনি দেখুন, আপনাকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ হোটেলে, 6 স্টার 7 স্টার হোটেলে বলেন আপনাকে একটা রুমে রেখে দেওয়া হয় উইথ অল ফেসিলিটিস, আপনাকে যদি পৃথিবীর আলো বাতাস দেখতে না দেওয়া হয়, আকাশ, চাঁদ, সূর্য, মেঘ, বৃষ্টি দেখতে না হয়, মাটি দেখতে না হয়, সমস্ত পৃথিবীকে বিচ্ছিন্ন করে রাখা হয়, আপনার মা, স্ত্রী, সন্তান, ভাই বোন, কে কোথায় আছে না আছে কোনো কিছু জানতে, দুনিয়াতে কি হচ্ছে না ঘটছে এগুলো কিছু জানতে না দেওয়া হয়, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক যে আপনি 7 স্টার হোটেলে রাখলো না মাটিতে রাখলো? ডাজ ইট মেক এনি ডিফারেন্স? এই মানসিক নির্যাতনের কোনো মানে সীমা আছে? অনেকে এগুলি বলার চেষ্টা করছে, হ্যাঁ, আমি কোরআনের আপনার সূরা বাকারা 2 নম্বর 42 নম্বর আয়াতে আছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না। আমাকে কেউ বলেছে যে আমি যেন আমার ভালো কি করেছে এটা না বলতে। আমি কোনোদিন, আমি আল্লাহকে ভয় পাই সবসময়। আমি দুনিয়ার কারো স্বার্থে আমি
আল্লাহর ভয় থেকে দূরে যাব না। সেনাবাহিনীর চাকরিতে কোনোদিন করিনি, আর এখন আমি কখনোই করি না। তো আমি বলেছি না, যেটা সত্য সেটাই বলবো। আমি এটাও সমালোচিত হয়েছে, আমি শুনেছি কেউ বলেছে আমাকে লিভিং স্ট্যান্ডার্ড, আমি বলেছি অন্যদের জামাটা ভালো ছিল, আমার রুম বড় ছিল। 2006 বছর পরে তারা আমার রুমের মেঝেটা খুব ভাঙাচোরা ছিল, নর্মাল প্লাস্টারিং ছিল, খুব ভাঙাচোরা ছিল, ওটা তারা প্লাস্টারিং করে দিয়েছে। আমার খাবার স্ট্যান্ডার্ড অন্যদের জন্য ভালো ছিল। এগুলো তো আমি মানে অস্বীকার, আমি মানে হঠাৎ 6 বছর পরে আপনার রুমটা কেন ভালো করে দিল হঠাৎ করে? আমার আমি জানি না এটা কেন করে দিল, এটা তো আমি তাদেরকে জিজ্ঞাসা করি না, জানতে পারি না। তারাই বলেছে যে আপনি এখানে লিভিং স্ট্যান্ডার্ড, আপনার অসুখ বিসুখ হচ্ছে, আপনার সব বিভিন্ন সময় কাশি হচ্ছে, রুমটা আনহাইজেনিক, ডাক্তার আমাকে বলল। তো আপনার এটাকে আমরা একটু আপগ্রেড করার জন্য আপনাকে কয়েকদিন শিফট করবো। তো এটা একটা হতে পারে যে কর্নেল হাসিন যখন বের হয়ে এসে বলেছে যে, আমি তো আগে জানতাম না, মুক্তির পরে জানতে পেরেছি, এবং আমি জন্য হাসিনকে ধন্যবাদ দিয়েছি। এবং আমি আগেও কর্নেল হাসিনের বহুবার বলেছি, আপনি আমার সাক্ষাৎগুলো ইউটিউবে দেখেন। আমার মূল্যায়নে কর্নেল হাসিন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সাহসী অফিসার। ওনার কৃতিত্ব পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে এবং র্যাবে ওনার যে কৃতিত্ব, বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় কোনো অফিসার নাই ওনার কাছাকাছি। উনি সবচেয়ে বেশি সাহসিকতাপূর্ণ কাজের জন্য পুরস্কার পেয়েছেন, খেতাব পেয়েছেন, 2বার বীর প্রতীক পেয়েছেন, 2বার সেনাপ্রধানের আপনার প্রশংসাপত্র পেয়েছেন, পুলিশ মেডেল পেয়েছেন। ওনার অর্জন অনেক অনেক বেশি। এবং আমি স্পষ্ট ভাবে বলতে চাই, উনি বেরিয়ে এসে, আমি আগেও বলেছি, উনি যে সাহস করে কথাটা বলেছেন, আমি ওনার জায়গায় থাকলে ওই সাহসটা করতাম না। কারণ ওনার রিস্ক ছিল, ওনাকে ধরে নিয়ে আবার ওনাকে গুম করে মেরে ফেলবে, এই রিস্কটা অবশ্যই ছিল। এবং আমাকেও মেরে ফেলতে পারতো, সেটা ভিন্ন কথা। কিন্তু ওনার পক্ষ থেকে বলছি, আমি ওনার জায়গায় থাকলে সত্যি কথা বলছি, আমার এত সাহস হতো না এই ঝুঁকি নিয়ে জনসভা প্রকাশ করা। আমি বেরিয়ে এসে জানতে পারছি এগুলো। তো আমার ধারণা যে উনি বলার কারণে যখন এটা জানাজানি হয়ে গেছে, তখন যেন তারা আমাকে লিভিং স্ট্যান্ডার্ড বেটার করেছে, যেন আমি তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ কম থাকে। ক্ষোভটা কমানোর জন্য হতে পারে, এটা একটা আমার ধারণা, আমি বলতে পারবো না সঠিক। 6 বছর আগে আপনি কেমন, মানে সরি 6 বছর আপনি কিভাবে ছিলেন? 2 বছর আগে ভাঙাচোরা মেঝে, মানে প্লাস্টারিং করা মেঝে ভাঙাচোরা, একটা চৌকি ছিল আপনার, চৌকি দিয়েছে আমাকে 7 বছর, চৌকি চেঞ্জ করেছে 7 বছর পরে, আরো 1 বছর পরে চৌকি চেঞ্জ করেছে, মানে লাস্ট 1 ইয়ার আমাকে একটা বেটার খাট দিয়েছে। এই লাস্ট 7 বছর পর্যন্ত একটা চৌকি 3 ফিট বাই 6 ফিট, বালিশ মাথার সামনে পড়ে যাচ্ছে, আর তোষক ছিল 3.5 ফিট, বিছানার চাদর ছিল 3.25 ফিট, মশারি ছিল 3.5 ফিট। আমি সব মেপে মেপে দেখেছি। তো এবং তোষকে আমার মানে দাদার বাড়ি, নানার বাড়ি 14 গোষ্ঠী মিলে এত মশা, আপনার ছারপোকার কামড় খায়নি যত ছারপোকার আমি খেয়েছি ওখানে। আমার বিছানা রক্তাক্ত হয়ে থাকবে ছারপোকায়। আমি অনেকবার অনুরোধ করেছি। তারপরে 7 বছর পরে এসে আমার খাটটা চেঞ্জ করেছে, আমাকে বেটার তোষক দিয়েছে, বেটার চাদিন দিয়েছে। 7 বছর পর্যন্ত আমাকে ওই খাটের মধ্যে থাকতে হয়েছে। এদিক ফিরলে ওদিক ফেরা যায় না, ওদিক ফিরলে এদিকে ফেরা যায় না। একদিক থেকে আরেকদিকে ফিরে গেলাম, পড়েও গিয়েছি। একদিকে আরেকদিকে যদি স্বাভাবিক অবস্থায় বাসায় আমি যেভাবে বিছানায় শুই, একদিক থেকে আরেকদিকে যখন ফিরি আমি স্বাভাবিকভাবে ফিরি, কিন্তু ওখানে আমাকে বডি আস্তে আস্তে লিফট করে করে সরাতে হয়েছে, কারণ একটু বেকালের শরীরে পড়ে গিয়েছে। আমার হাত অনেক প্রচন্ড ব্যথা, অনেকদিন ভুগেছি আমি। তো এই 3 ফিট একটা জায়গার মধ্যে 6 ফিট খাট চওড়া, যেখানে আমি 5 ফিট 8 ইঞ্চি লম্বা। আমি বালিশের মধ্যে মাথা দিয়ে আমার বালিশ ইয়ে থেকে বেরিয়ে যাচ্ছে, খাট থেকে বেরিয়ে যাচ্ছে, আর যদি খাটের মধ্যে বালিশ রাখতে আমার পা বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমাকে থাকতে হয়েছে। আমার তো লাইট ছিল যথেষ্ট, কিন্তু রুম অন্ধকার করে ঘুমানোর সুযোগ নাই। বড় লাইট রুমে 24 ঘন্টা চলতো। আর রুমে এত গরম ছিল যে আমার গরমে ঘামতে 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 একবার আমার মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমার প্রায় হয়ে যেত। আমি সারা বছর আমাকে লবণের ওষুধ খেতে হতো, কারণ আমার ঘাম এত বেশি হতো। শীতের দিনে শীত বেশি, গরমের দিনে গরম বেশি। এবং একবার সারা শরীরে প্রায় র্যাশ হয়ে যেত, ওষুধ দিয়ে দিয়ে ঠিক করতাম, আবার র্যাশ হতো। আবার আপনার আমার প্রেশার কমে কমে একবার 80-60 হয়ে গেল। আমি দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না, চোখ অন্ধকার হয়ে আসতো। এরকম নানা রকমের সমস্যা দিয়ে থ্রু আউট ভুগেছি। তো আর খাবার দাবার মেনু ভালো ছিল, কিন্তু আপনার মানে ওই 6 বছর ভালো ছিল মেনু না। মেনু ভালো হয়েছে শেষের দিকে এসে, 7 বছরের পরে এসে মেনু ভালো হয়েছে। আপনার এর আগের মেনু কি আপনার অন্যদের মতোই ছিল, যা মানে আমরা যে বর্ণনাগুলো আমার জানার সুযোগ নেই, অনেক কিছু ছিল আমি জানার সুযোগ নেই। এটা আমার মানে খাবারগুলো আসলে খুবই, অনেক সময় পোকাও পাওয়া গেছে। তারপরে আমাকে এত নিম্নমানের খাবার দেয়নি, আমাকে এত খাবার দেয়নি।
আমাকে নিজে খাওয়ার মুখে দেওয়ার মতো না, অন্যরা সেরকমই মুখে বলে। দেওয়ার মতো না, আপনার রান্নার মানের কারণে, হুম। রান্নার মানের কারণে তো তাদেরকে আপনার সেই খাবার দেওয়া হয়েছিল, তো আপনাকে মেনুর জন্য না, আপনার মেনু আইটেম মোটামুটি একটা দুটো সবজি দিত। আমাকে মাছও দেওয়া, সেটা মাছ খাইনি আমি। আমাকে মুরগির গোস্ত, ফার্মের মুরগির গোস্ত, যেমন ফার্মের মুরগির গন্ধ খেতে পারি না। মাঝে মাঝে খাসির গোস্ত একবার দুবার দেওয়ার চেষ্টা করেছে। আমি বলেছি যে খাসির গোস্ত রান্না করতে পারে না, তার পাঠার গোস্ত মধ্যে গন্ধ করে। তো যাই হচ্ছে, আমাকে রান্নার মান খুব নিম্নমানের ছিল, এবং যেগুলো খাবার আইটেম রান্না করি, তো ওই আইটেমগুলো খুব নিম্নমানের আইটেম ছিল। মেনু যত ভালোই থাকবে, যদি আপনার মনে করেন লাউ হয়, লাউ যদি একটু ভোড়া লাউ দেয়, ওটা তো খেয়ে কোনো মজা লাগবে না। মিষ্টি কুমড়া দেয় বা যে একদম শুকনা যদি দেয়, তাতে কোনো মজা হবে না। যদি রান্না করে দেয় করলা, একদম পুরো কালো, মানে কয়লার মতো হয়ে যায়, এগুলো তো খাওয়া যাবে না। তো ওনাদেরকে কি আইটেম দিল আমি জানি না, কিন্তু পোকামাকড় যে একবার পেয়েছে, নিয়মিত বেশি আমি পোকামাকড় পাইনি, তবে পোকামাকড় পেয়েছি, অনেকবার পেয়েছি। প্রতি সপ্তাহে না হলে প্রতি মাসে এক দুই পোকা পেয়েছি। তো আপনার মানে 6 বছর পরে আপনার খাওয়ারও চেঞ্জ হয়ে গেল। তো আগে খাবার মানে এটা হয়েছে 7 বছর, খাবার মান উন্নত করেছে কিছুটা। আমার চকিটা চেঞ্জ করে একটা খাট দিয়েছে। আমি তখন তাদেরকে বারবার বলছি যে আপনারা তোষকটা চেঞ্জ করেন, আমার চকি চেঞ্জ করার দরকার নেই। তখন আমি এবার বলেছি আপনারা যদি না দেন, আমি কালকে থেকে মাটিতে শুবো, আর 2 দিন দেবো আপনাদের সময়, আমি তারপর মাটিতে শুয়ান, এবং মাটিতে শোয়ার পরে যদি আমার কোনো অসুস্থতা হয়, এর জন্য আপনারা দায়ী থাকবেন। তখন তারা এটা চেঞ্জ করেছে। আচ্ছা, 7 আপনার বছর পরে। 7 বছর পরে আপনাকে কোনো টর্চার করেছে, যে মানে বিভিন্ন কোনো টর্চার করেনি। 6 বছরে কোনো টর্চার করেনি? 7 বছরে একবারের জন্য আমার গায়ের টোকা দেয়নি। ওই যে বললাম, ডিজিদের মধ্যে 3 জনের মধ্যে আমার ছাত্র ছিল, এটা একটা কারণ হতে পারে, আমি ধারণা করি। ডাইরেক্টরদের মধ্যে কয়েকজন আমার ছাত্র ছিল। আর আমাকে তো কোনো অপরাধের জন্য তারা ধরেনি, তারা এটা সবাই জানে। আমাকে আমার বাবার পরিচয় জানলে ধরেছে, আমার তারা ভয় পেত আমাকে, তারা জিজ্ঞাসাবাদ করেছে আমি কি জামাতের আমির হচ্ছিলাম কিনা। তাদের আমার বাবার বিশাল জানাজা হয়েছে, আমি ভারতের বিরুদ্ধে ফেসবুক সোচ্চার, সব কিছু মিলে তারা আমাকে একটা সবচেয়ে বড় হুমকি হিসাবে মনে করেছে তাদের জন্য। আপনার কি মনে হয় যে আপনাকে তুলে নেওয়ার পেছনে ভারতের একটা ইন্ধন আছে, যে কারণে আমি আপনার? দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আমাকে 22 আগস্ট নিয়ে যাওয়ার পরে 21শে সেপ্টেম্বর রাত 11:50 একজন অফিসার আমাকে এসে বলল আপনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং উনি কথাও বললেন, একটা অঘটন ঘটনের আশঙ্কায়, আমি একটা হুবহু কথাটা বলছি, একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল, আশঙ্কাটা এখন কেটে গেছে, আপনি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি এখন মুক্তির জন্য ঘন্টা গুনবো না দিন গুনবো? তখন উনি আমাকে বললেন যে আপনি তো একজন সেনাবাহিনীর জেনারেল ছিলেন, আপনি একজন মেধাবী অফিসার, আপনি বুঝতেই পারেন আপনার ব্যাপারে নির্দেশ সর্বোচ্চ পর্যায় থেকে আসবে, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো। তখন এক্সকিউজ মি, আমি দৈনিক অপেক্ষা করছি, 21শে সেপ্টেম্বর 2016 কথা বলছি, দৈনিক অপেক্ষা করছি যে মুক্তির ডাক আসবে, মুক্তির ডাক আসবে, কিন্তু আসে না। 19শে অক্টোবর এসে তারা প্রথমে আমাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। 19শে অক্টোবর একবার করলো, কয়েক ঘন্টা 2-2.5 মতো। 22শে অক্টোবর এসে আবার 1.5 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করলো। এরপরে 7 ডিসেম্বর এসে লাস্ট জিজ্ঞাসাবাদ করলো। ওই মূলত আমি, আমার সাথে বিভিন্ন অফিসারের যোগাযোগ আছে, স্বাভাবিকভাবে যারা আপনার এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বেশি বেশি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাই আমার সাথে, আমি যেহেতু ক্ষতিগ্রস্ত, তারা আমার সাথে যোগাযোগ করতে বেশি। তারপর বলে আপনার তো সরকার বিরোধী লোকজনের সাথে যোগাযোগ বেশি, আপনি আপনার ওই আমাকে কেন ফেসবুকের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার, এগুলি জিজ্ঞাসাবাদ করেছে। এই সমস্ত একই প্রশ্ন তারা ঘুরিয়ে ফিরে করেছে। এটা ইন্টারোগেশন টেকনিক, যে একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে করলে একবার যদি মিথ্যা কথা বলে, তখন পরের কোনো না কোনো বার এটা বেরিয়ে আসবে। সত্যি কথা বললে তো ওটা আর কোনো সমস্যা নেই। তো তারা আমাকে বললো যে আমি বললাম আপনারা আমাকে এখানে কেন আটকে রেখেছেন, আমার কোনো অপরাধ আছে? অপরাধ না থাকে তাহলে আপনারা আটকে রেখেছেন কেন? আর ভারতের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করা যদি কোনো আইনে অপরাধ হয়ে থাকে, আপনার সংশ্লিষ্ট আইন আমাকে বিচার দেন, আদালতে হাতে সুপর্দ করেন, বিনা বিচারে ফেলে রেখেছেন তারা। সরি, আমরা তো ওনারা বললেন যে আমরা আপনার তদন্ত করছি। আমি বললাম তদন্ত কিসের? এখন দেখেন আমাদের কত তদন্ত হচ্ছে,
বিডিআর তদন্ত তদন্ত একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন সিস্টেম। একটা ঘটনা ঘটে, ওটার উপরে সত্য মিথ্যা যাচাই করার জন্য, সত্য হলে কেউ দোষী সাব্যস্ত করার জন্য। আপনার কিসের আসলে মূলত আপনার থেকে কি বের করার চেষ্টা করতো, মানে ভারতের বিরুদ্ধে কেন লিখছেন সেটাই কি মূল কারণ? আর ভারতের বিরুদ্ধে আপনি 3 দিন জিজ্ঞাসাবাদে একটা প্রশ্ন করার সময় তারা আমাকে খুব একটু ক্ষোভ প্রকাশ করে গলা ঝাঁজ মিশিয়ে প্রশ্ন করেছে, যেটা হলো ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন। আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী ভারতের বিরুদ্ধে সোচ্চার হলে আমার জন্য খুশি হওয়ার কথা, তারা আমার ক্ষুব্ধ কেন? কারণ তারাও ভারতের গোলাম ছিল। এবং ওই যে আমাকে ছাড়ার কথা বলে ছাড়লো না, আমি ওখানে আলোচনা করেছি, ওখানে কয়েকজন আমাকে কিছু কিছু কথা বলেছে। একজন কর্মকর্তা আমাকে বলেছেন, আপনি বিদেশি চক্রান্তের গভীর ষড়যন্ত্রের শিকার। ওখানে আমাকে কর্মকর্তা বলেছে, ভারতীয় দূতাবাস থেকে কর্মকর্তা নিয়মিত ডিজিএফআই যাওয়া আসা করেন। তো আমি নিশ্চিত যে এই আমাকে ছাড়ার কথা বলে যে তারা যে ছাড়ার সিদ্ধান্ত না হতো, ওখানে তারা আমার সাথে তামাশা করার জন্য যারা বলার কোনো কারণ দেখি না। আপনার কি মনে হয় যে এরকম একটা গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে গেছে তামাশা করার জন্য আমাকে বলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে? আমার রিজনেবল অ্যাজাম্পশন হলো ডিজিএফআই হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে এখন ছাড়া যেতে পারে, তখন তারা চ্যানেল অনুযায়ী। এখানে আমি একটু প্রসঙ্গে একটা কথা বলে যাই, সেটা হলো যে আমাদের দেশে ঢালাওভাবে মানুষ সেনাবাহিনীকে গালিগালাজ করে। প্লিজ, এই সেনাবাহিনী দেশের সেনাবাহিনী, দেশে স্বাধীনতা সর্বত ঐক্যের প্রতীক, অখণ্ডতার প্রতীক, এবং এই সেনাবাহিনী সারা জীবন জনগণের সাথে ছিল। আপনি দেখেন 5ই আগস্ট সেনাবাহিনী না থাকলে কিন্তু দেশের রক্তের বন্যা বয়ে যেত। আপনার সেনাবাহিনীকে দোষারোপ করবেন না। ডিজিএফআই সেনাপ্রধানের অধীনে নয়। ডিজিএফআই একটা 3 বাহিনীর সংস্থা, যেটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, এবং এটা চেইন অফ কমান্ড হলো প্রধানমন্ত্রী, ওনার প্রতিরক্ষা উপদেষ্টা যেটা যেমন তারেক সিদ্দিকী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর বোনের দেবর, আপনারা জানেন নিশ্চয় সবাই, টিউলিপ সিদ্দিকীর বাবা, টিউলিপের চাচা, জি, উনি, এবং ডিজিএফআই এবং সেনাপ্রধানের আমার জানা মতে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া ডিজিএফআই কমপ্লেক্সে ঢোকারই কোনো অনুমতি নেই। ওনার কোনো কমান্ড কন্ট্রোল নেই। ওনাকে শুধু বলা হয় যে জেনারেল অমুককে ডিজি হিসেবে পোস্টিং করো, ব্রিগেডিয়ার অমুককে ডাইরেক্টর হিসেবে পোস্টিং করো, এবং এই সিলেকশনটা হয় বেসিক্যালি আত্মীয় অথবা আওয়ামী পরিবারের সন্তান অথবা ওই এলাকার সন্তান, ওনাদের কেবলার প্রতি আসক্ত, এই ধরনের লোক দেখে দেখে প্রচুর, এবং তাদেরকে বিভিন্ন রকমের পারচেজ করে তাদেরকে দিয়ে এখন এক একজনের নামে কেন হাজার কোটি টাকার দুর্নীতির কথা আসে, এবং কেন পালিয়ে বেড়ায় তারা। আপনি ভারতের বিরুদ্ধে কেন এত, মানে কিন্তু সেনাবাহিনীর কিন্তু ডিজিএফআই কোনো নিয়ন্ত্রণ নেই, এবং ডিজিএফআই অপকর্ম যত করেছে বা র্যাব যা করেছে, এগুলি কিন্তু অসাধু অফিসাররা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য করেছে। তারা বিবেকহীন, মেরুদণ্ডহীন, পদলোভী, পদবিলোভী, অর্থলোভী। সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, এই সেনাবাহিনী আপনার দয়া করে বিতর্কে উঠতে রাখবেন। তো ভারতের বিরুদ্ধে আপনার এত ক্ষোভ ছিল কেন, বা কি ধরনের লেখা লিখতেন আপনি ভারতের বিরুদ্ধে? আপনি যদি আমার বাবার সাক্ষাৎকার দেখে থাকেন, ওনার গ্রেফতারি সাক্ষাৎকার দিয়েছিলেন, উনি স্পষ্ট বলেছিলেন 1971 সালে যদি আওয়ামী লীগ ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ না যেত, আমরাও মুক্তিযুদ্ধ করতাম। কিন্তু যখন তারা ভারতের সাহায্যে মুক্তিযুদ্ধ করা শুরু করলো, আমরা তখন শঙ্কিত হয়ে গেলাম, কারণ ভারত কোনোদিন আমাদের বন্ধু হিসেবে হতে পারে না। সেই দেখেন 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, আপনি ইতিহাস জানেন কিনা আমি এটা জানেন কিনা, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল পূর্ব বাংলা, তাদের বর্তমান বাংলাদেশ ভূখণ্ড, এটার মুসলমানদের উন্নয়নের জন্য। এটার বিরুদ্ধে কংগ্রেস, রবীন্দ্রনাথ সহ তারা আন্দোলন শুরু করলো, বঙ্গভঙ্গ রদ আন্দোলন, বাতিল আন্দোলন। 6 বছর আন্দোলন করে তারা এটাকে আবার এক করে দিল। তারা কোনোদিন মুসলমানদের উন্নতি চায়নি। 1971 সালের বিজয়ের পরে ইন্দিরা গান্ধী সংসদে ভাষণ দিয়েছিল প্রধানমন্ত্রী, 1000 সাল কা বদলা লিয়া, মানে মুসলমানরা এই দেশে শত শত বছর রাজত্ব করেছে, ওটার বদলা নিয়েছে আমরা একটা মুসলমান। ওদের 3টা মূল উদ্দেশ্য ছিল। 1 নম্বর, তারা এই এলাকায় যাদের সম্প্রসারণবাদী আধিপত্যবাদী নীতি, এইটা বিরুদ্ধে সবচেয়ে বড় তাদের প্রতিবন্ধকতা ছিল তৎকালীন পাকিস্তান শক্তিটা, আর কোনো শক্তি তাদেরকে মোকাবেলা করার মতো ছিল।
এটা হলো 1 নম্বর স্ট্র্যাটেজি, ওই পাকিস্তানকে ভেঙে দুর্বল করে তাদের শত্রুকে দুর্বল করা। 2 নম্বর তাদের ছিল এটাকে একটা অর্থনীতির বাজার বানানো, ইকোনমিক মার্কেট বানানো। আজকে বাংলাদেশের মার্কেটে ভারতের পণ্যের সব বন্যা বয়ে যাচ্ছে। বাংলাদেশের টিভি চ্যানেল ঘোরালে আপনি বাংলাদেশি চ্যানেল থেকে ওদের চ্যানেল বেশি চলে। 3 নম্বর ছিল একটা তাবেদার সরকার বসানো। দেশ গত 16 বছর কি দেখেছে, 72 থেকে 75 কি দেখেছে, 96 থেকে 2001 দেশ কি দেখেছে। যখনই আওয়ামী লীগ সরকার ছিল তখনই ভারতের প্রেম ভালোবাসা এখন উঠলে উঠে এবং আমরা ভারতকে সব বিক্রি করে দিই। এই যে এবার আপনারা দেখেছেন নিশ্চয়ই পেপারে যে ভারতকে রীতিমতো শেষ দিকে যখন আর ঠেকানো যাচ্ছে না তখন ভারতের সেনাবাহিনী দিয়ে আক্রমণ করার জন্য বলতে বলা হয়েছিল। সিকিমে যেমন লেন্দুক দর্জি, বাংলাদেশে এরকম আমি মনে করি প্রাক্তন প্রধানমন্ত্রী তার বাবা, তারা তাদের উত্তরাধিকার। আপনি দেখেন, আমি আরেকটা জিনিস এখানে বলতেছি কেন আমি ভারতের বিরুদ্ধে 71 সালে যে মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী বাংলাদেশ সরকারের সাথে ভারতের একটা চুক্তি হয়েছিল যেটাকে পিস ট্রিটি বা বাংলায় মৈত্রী চুক্তি বলে। শর্তগুলি জানেন আপনি? আমার দেশের মানুষ জানে না। আমি 3টা শর্তের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করি। 1 নম্বর, এই দেশের কোনো সেনাবাহিনী থাকবে না, ভারতের সেনাবাহিনী দেশ থাকবে। কোন স্বাধীন দেশ আছে সেই দেশের সেনাবাহিনী সেখানে থাকবে না, অন্য দেশের সেনাবাহিনী থাকবে, আপনি একটা দেশ দেখান। 2 নম্বর, এই দেশের প্রশাসনে যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সবাইকে অপসারণ করতে হবে, ভারতের প্রশাসনের লোক সেই দেশ চালাবে। আমি খবর নিয়ে দেখেছি, আমার মামা ছিলেন সচিব, আমি খবর নিয়ে দেখেছি মুক্তিযুদ্ধে গিয়েছে সেনাবাহিনী মূলত প্রথম বিদ্রোহ করেছে, তারপর বিভিন্ন বাহিনী দিয়ে গেছে, ছাত্র জনতা কৃষক শ্রমিক গিয়েছে। মুক্তিযুদ্ধে প্রশাসন থেকে শতকরা একজনও যায়নি অফিসার। তার মানে প্রশাসন মূলত তাদের হাতে চলে যাবে। 3 নম্বর, এই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। এই সবগুলি শর্ত ওদের রাজ্যের জন্য প্রযোজ্য। ওরা আমাদের ওদের রাজ্য বানাতে চেয়েছিল, এই জন্য সারেন্ডার সেরিমনিতে ওখানে আমাদের কোনো অস্তিত্ব নেই। ভারতীয় লেখকদের 71 নিয়ে যত লেখা, ওখানে মুক্তিযোদ্ধাদের আমাদের সশস্ত্র বাহিনীর অবদানের কোনো স্বীকৃতি নেই। তো তারা এই উদ্দেশ্য নিয়ে করেছে। যারা এই চুক্তি করেছে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে আমি স্পষ্ট বলতে চাই তারা মীর জাফরের বংশধর। এই চুক্তি মৈত্রী চুক্তি, এই চুক্তি ছিল দেশ বিক্রি চুক্তি। এবং এই যে ভারত আমাদেরকে সহায়তার নামে চুক্তি করিয়ে জোর করে স্বাক্ষর করিয়ে নিল এবং গত 53 বছরে ভারতের যে ভূমিকা, তাতে কি তারা আমাদের বন্ধু বলে কেউ স্বীকৃতি দিবে? কিন্তু মানে অনেকে তো বলার চেষ্টা করে যে ভারত ছাড়া আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না, বা আমি স্বীকার করি না। ভিয়েতনাম স্বাধীন হয়েছে অনেক দিন লেগেছে, আমাদের হয়তো স্বাধীনতা অর্জন করতে অনেক দীর্ঘদিন সময় লাগতো, এত ত্বরান্বিত হয়তো হতো না, 9 মাসে হতো না, 264 দিনে হয়তো হতো না। কিন্তু কোনো জাতি যদি মৃত্যুকে পরোয়া না করে নিজের স্বাধীনতার জন্য ফাইট করে যায়, একদিন না একদিন তাদের জয় আসবে। পৃথিবীর ইতিহাসে এমন বহুত নজির আছে। ভিয়েতনাম তো 30 বছর যুদ্ধ করে তারপর জিতেছে। তার মানে আপনার এইসব কারণেই ভারতের প্রতি ক্ষোভ ছিল এবং আপনার বিভিন্ন আমাদের দেশে দেখেন, আমি কিন্তু বহু বছর থেকে বলে আসতেছি এই যে নদীর ইন্টারন্যাশনাল রিভার কমিশন যত রকমের আইন চুক্তি আছে, যত রকম বিধান সব লঙ্ঘন করে তারা নিজেদের ওখানে আরবিট্রারি তারা এককভাবে তারা বাদ দিয়ে আমাদের যখন পানি দরকার তখন পানি আটকাচ্ছে, পানি দরকার নাই। এই কয়েকদিন সেপ্টেম্বর মাসে বন্যা হয়ে গেল সারা দেশে, আপনারা দেখেছেন কি অবস্থা। তারা আমাদের বর্ডার কিভাবে ক্লিন করছে, তারা আমাদের চারিদিকে তার কাটা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে, ওয়াচ টাওয়ার করছে। তারা আপনার আনইমাজিনেবল আপনার যেটা বাণিজ্য বৈষম্য, তারা বন্ধু হলে এগুলি করতো। 71 সালে পাকিস্তান সেনাবাহিনী প্রায় 1 লক্ষ সশস্ত্র বাহিনী, যত অস্ত্র গোলা বারুদ যত আছে, এগুলো কি আমাদের পাওয়ার হক ছিল? যদি বন্ধু হতো, আমি আপনার বন্ধু, আপনার স্বাধীনতার জন্য সাহায্য করলাম, আপনি নতুন দেশ, আপনার কোনো অস্ত্র গোলা বারুদ নেই, সবই তো দিয়ে দেওয়ার কথা আমাদেরকে। তাদের যেগুলো অভাব নেই, একটা লোহাও রেখে যায়নি তারা। এবং আজকে যারা বড় বড় কথা বলে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা তখন যুদ্ধ করেছেন বা দেশ পরিচালনা করেছেন, আপনারা কেন রেল লাইনের উপরে দাঁড়িয়ে নিজের জীবন দেন নাই আমার দেশ থেকে নিজে দেব না? কেন মেজর জলিল মুক্তিযুদ্ধ বিজয়ের কয়েকদিন পরে যা আপনার গ্রেফতার হতে হলো মেজর জলিলকে, জানেন আপনি? সেক্টর কমান্ডার, এবং আমার জানা মতে সবচেয়ে বেশি সাহসী সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল। উনি ভারতীয় সেনাবাহিনী খুলনা থেকে লুটপাট করে জিনিস নিয়ে যাচ্ছিল, উনি মেশিন গান দিয়ে রাস্তার মধ্যে বসেছেন, আমার দেশ থেকে একটা জিনিস নিলে আমি গুলি করবো। এই কারণে ওনাকে অ্যারেস্ট করে ঢাকায় নিয়ে আসা হয়েছে সেক্টর কমান্ডারকে। তারা আমাদের এইভাবে জিনিস নিয়েছে, এটা কি বন্ধুর পরিচয়? তাহলে বন্ধুর সংজ্ঞা পাল্টাতে হবে। আর যারা এত কিছু জানে না, তারা জানার পরে তাদের মত পরিবর্তন না করেন, ইংরেজিতে বলে
men make mistakes, only stupids persists on their mistake. মানুষ মাত্রই ভুল করে, গর্দভরা ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে। তো যারা জানেন না তারা জানেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন। যদি আপনি তারপরেও বন্ধু মনে করেন, তাহলে আপনার জন্য আর কিছু বলার নেই, ওই ইংরেজি ডেফিনেশন ছাড়া। মানে ভারতের আপনার বাবার প্রতি ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, সেই আপনার বাবার পরে আপনার প্রতি ক্ষোভ, এবং সেই কারণে আপনার 8 বছর গুম থাকা। আমার বাবার প্রতি ক্ষোভটা তারা সরাসরি ভাবে অতভাবে প্রকাশ করতে করেনি, আমার প্রতি সরাসরি করে না, বাট আওয়ামী লীগের আচরণে দেখা গেছে। আমার বাবার প্রতি ক্ষোভের জন্য দেখেন, আমার বাবা 71 সালে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। যদি পাকিস্তান ভেঙে যাওয়ার বিরুদ্ধে থাকার ফলে আমার বাবা রাজাকার হয়, তাহলে রবি ঠাকুর 1905 সালে বাংলা ভেঙে যাওয়ার বিরুদ্ধে থাকার রবি ঠাকুরকে রাজাকার বলতে হবে আপনাকে? যদি এই যে পাকিস্তান এবং ভারতবর্ষ যখন বিভাগ হলো, পাকিস্তান এবং ইন্ডিয়া হলো, এটা কিন্তু 1940 সালে লাহোর প্রস্তাবের, যেটা লাহোর রেজলিউশন বলে, শেরে বাংলা একে ফজলুল্লাহ বলেছেন 3টা রাষ্ট্র হবে। আপনি জানেন, আপনার ইতিহাসের অংশটুকু জানা আছে কিনা। একটা হিন্দু প্রধান ভারত হবে, মুসলিম প্রধান 2টা হবে, একটা আমাদের বাংলাদেশ, সাথে আসাম এবং পশ্চিম দিনাজপুর সহ এগুলো, মালদা সহ এগুলো একটা হবে, আর পশ্চিম পাকিস্তান একটা হবে। এবং আমি স্ট্রংলি ওই পক্ষের মতে, কারণ এটা বাস্তব নয় 1000 মাইল দূরে একটা দেশের 2 অংশ মধ্যে একটা বড় শত্রুকে রেখে। তো ওনারা কিন্তু এই 2 নেশন থিওরি, যেটা ইন্ডিয়ান পাকিস্তানের বিরোধী ছিলেন, সরোয়ার্দী ফজলুল হক, তাহলে ওনাদেরকে রাজাকার বলতে হবে। অথচ এই 2জনে কিন্তু এই দেশের মুখ্যমন্ত্রী হয়েছেন পরে। এবং সরোয়ার্দী সাহেব অভিমান করে 1 বছর পর্যন্ত পাকিস্তানে আসেন, কলকাতায় থেকে গেছিলেন। 1948 আসছেন, তাও পূর্ব পাকিস্তানে আসেন, পশ্চিম পাকিস্তানে গিয়ে উঠছেন। হিটলারের ছেলে ওখানে জার্মানির ওখানে আপনার হয়েছে, মেয়র হয়েছে, ইলেক্টেড মেয়র হয়েছে। তো এই যে আমার বাবার বিরুদ্ধে যে কোনো রকম অপরাধের কোনো নজির নেই। 1994 সালে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন সর্বসম্মত রায় বলা হয়েছে উনি পাকিস্তান আর্মির সাথে ওনার ওঠা বসা ছিল, হবনবিং শব্দটা ব্যবহার করেছে, যে বাংলা দরম মরম বলে, রায়ের কথাটা আছে। যদি ওনার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো নজির নেই। ট্রাইব্যুনাল যেটা তামাশার ট্রাইব্যুনাল করেছে, স্কাইপ কেলেঙ্কারি ট্রাইব্যুনাল করেছে, একটা হাস্যকর ট্রাইব্যুনাল করেছে তারা। আইনে কোনো সমস্যা নেই, বিচারকরা মাথা বিক্রি করে দিয়ে রায় দিয়েছে, ফার্মাসি রায়। আমার বাবার বিরুদ্ধে 17 জন না 18 জন এই মুহূর্তে আমার মনে নেই সাক্ষী দিয়েছে, কয়েক ট্রাক ডকুমেন্ট দিয়েছে। আর আমি আমার বাবার পক্ষে একা আমার বাবার পক্ষে রায় দিয়েছি, এটা আমার সাক্ষ্য দিয়েছি। আই ওয়াজ দ্য অনলি ডিফেন্স উইটনেস। তো এটাও আমার বিরুদ্ধে রাগ হওয়ার একটা কারণ, যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রকাশ্যে আদালতে বলেছে যে প্রসিকিউশন সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি। তারপরে চেয়ারম্যান কি করে ওই ট্রাইব্যুনাল আপনার 90 বছরের কারাদণ্ড দেয়? তো এসব কিছু মিলিয়ে, এবং যাদের রায় হলো, মানে এই যে রায়টা সম্পর্কে তো আপনি বলেছেন যে ট্রাইব্যুনাল যেটা হয়েছে, এবং অনেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনার কথা আসছে না, যে অনেকজনকে, আপনি এখন শুনতে পাচ্ছেন? এখন জি, যে রায় হয়েছিল সেই রায়ে অনেকের ফাঁসি হয়েছে, আবার অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তো এই ক্ষেত্রে যাদের ফাঁসি হয়েছে বা যে রায়টা হয়েছে, আপনি কি মনে করেন এটার আবার তদন্ত হওয়া উচিত এবং এটার বের করে আনা উচিত যে আসলে এটা একটা অন্যায় রায়? আপনার ব্রিটিশ লতে আছে ক্রিমিনাল কেস রিভিউ কমিশন। আমি সরকারের কাছে দাবি জানাবো, আমরা যারা ভিকটিম ফ্যামিলিজের প্রয়োজন আমরা সবাই মিলে দেখা করব, যে আমরা এখানে আমাদের আইনে না থাকলে নতুন করে আইন প্রণয়ন করে ক্রিমিনাল কেস রিভিউ কমিশন করতে হবে, করে এগুলো পুনর্বিচার করতে হবে। আমার বাবার বিরুদ্ধে 30 বছরের রায় দিয়েছে, টোটাল 90 বছরের রায় দিয়েছে, তার মানে 30 বছরের রায় দিয়েছে কোন এক শিরোমিয়া হত্যার জন্য আব্বা নাকি কার কাছে চিঠি দিয়েছে। চিঠি কোথায় সে নেই, চিঠির কোনো অস্তিত্ব নেই, চিঠি নেই, চিঠি বহনকারী নেই, যাকে দিয়েছে সে নাই, শুধু শিরোমিয়ার বউ এসে, তাও ক্যামেরা ট্রায়াল হলো যে জাজের অফিসে বসে 2 পক্ষের 3 জন করে লয়ার থাকে, ওখানে সাক্ষী দেয়। ক্যামেরা ট্রায়াল সাধারণত হওয়ার কথা যদি সাক্ষীর নিরাপত্তা বিঘ্নিত হয়, অথবা তার সম্মান, মনে করেন কোনো মহিলা ধর্ষিতা মহিলা সাক্ষ্য দিচ্ছে, তার সম্মানের ব্যাপার আছে, এগুলো ছাড়া ক্যামেরা ট্রায়াল হয় না। তো আমার স্বামীকে একজন চিঠি দিয়েছে, হত্যা করেছে, এটা ক্যামেরা ট্রায়াল কোনো দরকার ছিল না। ওই একজন মহিলা এসে বলেছে, এটার উপর ভিত্তি করে কে চিঠি বহন করেছে, আব্বার কাছ থেকে নিয়েছে করে দাবি করছে,
চিঠি নিয়ে গিয়ে শিরিন সাহেবের ওয়াইফে দিয়েছে, ওখান থেকে যে নিয়ে ওখানে শান্তি কমিটির চেয়ারম্যানকে দিয়েছে, ওই শান্তি কমিটির চেয়ারম্যানের 4 জনের কেউই বেঁচে নেই। ওই মহিলার কথা তার উপর ভিত্তি করে 30 বছর চায়। তারা কি বিচারক আমি তো বুঝতে পারি না। এরা তো গোলাম, সরকারের গোলাম ছিল তারা। তো অন্যদেরটা আমি এত বিস্তারিত জানি না, কারণ আমাদের প্রতিনিধি অত অ্যাটেনশন, বাট আমি নিশ্চিত সবার বিরোধী যেগুলি বলেছে এগুলি সব মিথ্যা, এগুলি সব বানানো। আপনি দেখেন সাইদি সাহেবের সাক্ষী আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করে নিয়ে গেছে, পরে ভারতে পাওয়া গেছে। এখন অনেক সাক্ষী আমি ওই দিন শুনলাম, সাক্ষী বলেছে আমি নিজামী সাহেবকে চিনি না, জানি না, আমাকে জোর করে দিয়ে নিয়ে বলছে তুমি এটা বলবো, এটা বলবো, আমি সেটা বলেছি। এগুলো বেরোচ্ছে এখন আস্তে আস্তে। আমি সরকারের কাছে অনুরোধ করবো যেন আপনার মাধ্যমে আমি আলাদা প্রেস আপনার স্টেটমেন্ট দেবো যে ক্রিমিনাল কেস রিভিউ কমিশন একটা করে আবার এগুলি পুনর্বিচার করা হোক, এবং এগুলি যে জুলুম করা হয়েছিল, এগুলি মিথ্যা রায় দেওয়া হয়েছিল, এগুলি প্রতিষ্ঠিত করা হোক, তাদেরকে নির্দোষ সাব্যস্ত করা হোক, এবং যারাই মিথ্যা রায়গুলি তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমরা যেটা বলা, আমি একটু আয়নাঘরে যদি ফেরত আসি, সেখানে আপনার একটা গামছা নিয়ে খুবই আলোচনা হয়েছে, এখনো হচ্ছে, এখানেও কমেন্ট করছে অনেকেই। তো সেই গামছাটা আপনার কবে দিয়েছিল এবং সেই গামছা নিয়ে কেন এত আলোচনা বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা আসলে যাদের মস্তিষ্ক বিকৃত থাকে, যারা মানসিক অসুস্থ থাকে, তারা তখন আমার ৬৯,৭৯৪ ঘন্টার কষ্ট তাদের খেয়াল হয় না, তাদের কাছে তখন গামছাটাই বড় বিবেচনা দেয়। মানুষের সামান্যতম যদি মনুষ্যত্ব বোধ থাকে, এটা কেউ করার কথা নয়। একটা মানুষ সমগ্র পৃথিবী থেকে, সমস্ত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, মা সহ অনেক গরিব সন্তান মারা গেল, শ্বশুর অনেক গরিব মারা গেল, পরিবার কি আছে না আছে কিছু জানে না, এত কষ্টের পর দুনিয়ার আলো বাতাস দেখেনি, এই মানুষটা বেরিয়ে এসে ৭০,০০০ ঘন্টা পরে এই মানুষটার এই গামছাড়া নিয়ে তার চলনা করে, তারা মানুষ নয়, তারা মানসিক বিকৃত, তারা মানসিক রোগী। এই গামছাটা আসলে আপনার কাছে কি 8 বছরে ছিল নাকি আপনাকে পরে দেওয়া হয়েছে 7 বছর পর? আমাকে ওখানে আমার গরম খুব বেশি লাগে, গরম লাগতো দেখে আমি নামাজ পড়ার জন্য তো ঘাট ঢেকে রাখা সুন্নত, ঘাট ঢেকে না রাখলে নামাজ হয়, কিন্তু ঘাট ঢেকে রাখতে হয় সুন্নত। এটা নামাজ পড়ার জন্য আমি খালি গায়ে থাকতাম, রুমে লুঙ্গি পড়তাম, আমার পায়জামা দিয়ে লুঙ্গি পড়লে ভেন্টিলেশন ভালো হয়, ঘাম কম হয়, এই জন্য আমি লুঙ্গি পড়তাম। আর সাধারণত আমি লুঙ্গি পরি না, বাট ওখানে আমি লুঙ্গি চেয়ে নিয়েছি, কারণ লুঙ্গিটা পরলে গরমটা কম লাগে। আর গায়ে গেঞ্জি যা ছিল আমি গেঞ্জি খুলে রাখতাম, খালি গায়ে থাকতাম, আমি 10 মাস খালি গায়ে থাকতাম। তখন নামাজ পড়ার জন্য আমি একটা গামছা চেয়ে নিয়েছিলাম, ওই গামছাটা আমি গায়ে দিয়ে নামাজ পড়তাম, নামাজের পরে খুলে রাখতাম, যখন দোয়া করতাম ওই গামছাটা চোখ মুছতাম, নাকে পানি মুছতাম। তো এই গামছা দিয়ে আমি গোসলও করিনি, অন্য কোনো পারপাসে ব্যবহার করি, শুধু 5 ওয়াক্ত নামাজের সময় পড়তাম, দোয়ার সময় যখন বেশি কান্না আসতো তখন ওটা দিয়ে মুছতাম, এবং এটা মাসে একবার আমি নিজে ধুতাম। এবং এই কারণে এটা 8 বছর একটা গামছা ব্যবহার করলে যতটা খারাপ কন্ডিশনে যাওয়ার কথা, এটা কিন্তু একটা জিনিস আমরা বাংলায় বলি না, ছবির মতো সুন্দর। কেন বলি? ছবি সবকিছু দেখতে সুন্দর লাগে। আপনি গামছা দেখতে আমি খুঁজে বের করে এখন দেখাতে পারবো, জায়গায় 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 ছিঁড়ে গেছে। এটা যে আমার ভাগ্নে সে এটা ভিডিও করে আপলোড করবে, এগুলো যে এখন চালু হয়েছে, এগুলোর আমার নলেজ ছিল না ভিতরে। কারণ 8 বছর তো আপনি দুনিয়ার বাইরে, আমি এগুলো দেখেই যাইনি, আমি এখন কিছু বুঝি না, অনেক কিছু বুঝি না। তো ওখানে আমি যদি জানতাম তাহলে আমি ছিঁড়াগুলি দেখাতাম। আমি জাস্ট গামছাটা খুলে আমার মানে ফ্যামিলি ক্লোজ রিলেটিভ রুম ভরে আছে, আমি তাদেরকে কোরআন শরীফটা দেখিয়েছি, ছিঁড়া কোরআন শরীফ আমি এখনো দেখাতে পারি, কোরআন শরীফটা আমি তাদেরকে ওই গামছাটা দেখে, তাই আমি মাটি দেখিয়েছি। ওটা ছিঁড়া অংশটুকু ক্যামেরায় আসেনি, পরিষ্কার। হ্যাঁ, ছবি যে কোনো জিনিসের ছবি নর্মাল অবস্থা থেকে সুন্দর আসে, এই জন্য বলে ছবির মতো সুন্দর। বলেন না, বাংলায় কথা শুনেছেন নিশ্চয়ই, ছবির মতো। মানে আপনার গামছাটাও ছবির মতো সুন্দর দেখা গেছে, ওইটাই মানে আপনি যে যত্ন করে রেখেছেন, ব্যবহার কম হয়েছে। আমার দুটা গামছা ছিল, এই 2টা গামছা আমি শুধু নামাজের জন্য ব্যবহার করেছি। তার একটা গামছা আমি আসার সময় আমাকে বলেছি কি আপনি কি কিছু নিয়ে যেতে চান, আমি এই গামছাটা নিয়েছি। আমি বলেছি কারণ এটা আমি সবচেয়ে বেশি প্রথম থেকে ব্যবহার করছি, এটাতে আমি বেশি চোখ মুছেছি, এই জন্য ওটা আমার আবেগের একটা জিনিস নিয়েছি। কোরআন শরীফ নিয়ে আসছি আমি, কোরআন শরীফে আমি ওখানে অনেক বই লেখার সুযোগ পেয়েছিলাম। আমি কাগজ কলম দিয়েছি, তারা দিয়েছেন, 65টা বই লিখেছিলাম, তারা তো সব রেখে দিয়েছে। তো কোরআন শরীফের মধ্যে আমার অনেক নোট করে রেখেছে বিভিন্ন জায়গায়,
যেগুলি আমি ভেবেছি পরবর্তী আমার লেখালেখিতে সুবিধা হবে, এটা নিয়ে এসেছি। একটা তাইমুমের মাটিটা নিয়ে এসেছি। আমি এসেই সাথে সাথে তাইমুম করতে পারবো কিনা, আমি কয়দিনে বাসায় পৌঁছাবো, আমার শারীরিক অবস্থা কি হবে, সবকিছু ভেবেছি তাইমুমের নিয়ে যে অন্তত তাইমুম করে নামাজটা করতে হবে। তো গামছাটা দুটোর মধ্যে একটা নিয়ে এসেছি। আপনি যদি চিন্তা করেন, আমি যদি 8টা বছর 2টা গামছা শুধু নামাজ গায়ে দেওয়ার, নামাজ পড়ার জন্য আমি গায়ে দিই এবং শুধু চোখ মুছি, এটা কতটা বড়? যদি আমি দৈনিক গোসল করতাম এবং দৈনিক আমি গামছা দিয়ে গা ঘষতাম বা গা মুছতাম পাক শুকানোর জন্য, তাহলে গামছাটা এক কন্ডিশন হতে পারে। এটা কিন্তু ওনারা যেটা বলেছে যে তারা একটা গামছা দিয়ে দেখা যেত যে সবাই মিলে মুছতো, মানে কয়েকজন মিলে মুছতো, ট্রু। আমি এবং সেটা অস্বাস্থ্যকর ছিল। আমি এটা শুনেছি, একটা গামছাই সবাই আমাকে আল্লাহর রহমতে আমাকে তারা ওই অবস্থায় রাখেনি। আমাকে আমার জিনিস যেগুলো ছিল ওকে আমি ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করেছি এবং আমি ধোয়ার পরে আমার কাছে রেখেছি। আমার একটা চেয়ার ছিল রুমের মধ্যে, 2টা চেয়ার ছিল। একটা চেয়ার আমার ব্যবহার কাপড় চোপড় থাকতো, আর একটা চেয়ারের মধ্যে কম্বল থাকতো। শীতকালে আমি কম্বল গায়ে দিতাম, ব্যবহার করার জন্য ওটা নিতাম, বাকিটা থাকতো। তো আমার গুলো অন্য কেউ ব্যবহার করেনি এবং আমি অন্যকে বলেছি যে আমি কোনো অন্য কারো ব্যবহার করার জিনিস করবো না। আমার চামড়ায় খুব অ্যালার্জি আছে, অন্য কারো জিনিস ব্যবহার করলে আমার চামড়া আরো সমস্যা হবে। আমার অলরেডি কিছু সমস্যা হচ্ছে, আমার মুখের এগুলি সমস্ত চোখ যে বেঁধে নিত আমাকে, অন্য সবাইকে যে চোখ কাপড় দিয়ে বাঁধতো সেটা দিয়ে বাঁধতো আমাকে, এবং কিছুদিনের মধ্যে আমার এই সমস্ত এলাকা ঘা হয়ে পড়া, মুখ ঘা ছড়িয়ে গিয়েছিল আমার। তো তখন তারা বুঝতে পেরেছে যে আমার চামড়া অ্যালার্জি। আমি প্রথম দিকে বলেছি আমার চামড়া অ্যালার্জি আছে, অন্য কারো ব্যবহার। তখন তারা আমার জন্য চোখের পট্টি বাঁধাটাও আলাদা কাপড় টুকরা করেছে। এখন দুর্মুখের এটা নিয়েও সমালোচনা করবে। আমি আজকে এই তথ্যটা দিলাম যে কেন ওনারটা আলাদা হয়েছে। যারা সমালোচনা করা, আমার বাবা আমার দেখা লক্ষ মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন, খোদাভীতি সম্পন্ন লোক। উনি যদি অপরাধ করতেন তাহলে উনার জানাজায় এত লক্ষ লক্ষ লোক হতো না, পৃথিবীতে 4000 জানাজা হতো না, কাবা শরীফে 100 জানাজা হতো না, 5-6 লক্ষ লোক ওনার জানাজায় হতো না। মিথ্যা প্রচারণা ওনার জন্য বিরুদ্ধে কম হয়েছে? সারা দুনিয়া ওনার জন্য কোটি কোটি মানুষ চোখের পানি ফেলে। তো মিথ্যুকরা, নিন্দুকেরা কেউ করবে, তাদের যখন চুক্তি না থাকে, তাদের যখন পক্ষে বলার মধ্যে কোনো ভ্যালিড পয়েন্ট না থাকে, যৌক্তিক পয়েন্ট নয়, তখন তারা মিথ্যার আশ্রয় নিবে, গলাবাজি করবে, গালাগালি করবে। আপনি আমার ফেসবুকে দেখেন, তারা আমি যখন যুক্তি দিচ্ছি তখন যুক্তির বিরুদ্ধে কোনো যুক্তি দিচ্ছে না, রাজাকারের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, এই সমস্ত তারা করা হচ্ছে। আমি মুখে আনতে চাই না। যারা ওইখানে ছিল আসলে অনেক টর্চারের শিকার হয়েছিল, যে এরা অন্ধ, এরা কালা, এরা বোবা, এরা আর ফিরবে না, ওরা ওই অবস্থায় আছে। জি বলেন। সরি। যারা মানে ওইখানে ছিল তাদের তো চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। তারপরে তাদেরকে বিভিন্ন খাটও ছিল না। খাট মানে আপনি যে খাটের কথা বলছেন তাদের খাটও ছিল না। তারা বিশেষ করে চৌকি অনেকেরই ছিল। আমি কিন্তু আমি শোকি একটা 6 ফিট বাই 3 ফিট চৌকি 7 বছর ব্যবহার করি। ব্যারিস্টার আরমানের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন যে উনি কি আরমানের ছিল না, ওনার তো কিছুই ছিল না, উনি হাত পা মেলেও আমাদের সাথে ভিজিটে উপদেষ্টা নাহিদ সাহেব গিয়েছিলেন, উনি বলেছেন আমার একটা চৌকি গিয়েছেন। নাহিদ সাহেবের চৌকি ছিল, আমি পাশেই ছিলাম। আমার যতটুকু মনে করি এই কথা বলেছি, ওনারও চৌকি ছিল একটা। চৌকি অনেককে দিয়েছে আমি শুনেছি। সবাইকে মেঝেতে থাকতে হয়েছে তা না, তবে অনেককেই মানে নানান মাত্রায় তারা নির্যাতন করেছে, কাউকে কম কাউকে বেশি। আপনি কি নির্যাতনের শব্দ শুনতেন? মানে অনেকেই বলেছে যে তারা শব্দ শুনতো। আপনি নির্যাতন, চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়েছি, প্রলাপ বিলাপের আওয়াজ পেয়েছি, হাওয়া মুখে কান্নাকাটির আওয়াজ পেয়েছি। আমার রুমের সামনে দিয়ে, আমি তো দরজা বন্ধ থাকতো, কিন্তু আমি শুনেছি ধস্তার চিৎকার চেঁচামেচি গালাগালি করার চেষ্টা করছি, কেউ হয়তো মুখ চাপা দিয়ে কথা হচ্ছে, জন্য অস্ফুষ্ট স্বরে জোরে জোরে আওয়াজ হচ্ছে এবং ধস্তাধস্তির আওয়াজ পেয়েছি। মানে চিৎকার করছে, হয়তো রুম থেকে বের করে নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। নির্যাতন হচ্ছে মাত্রাহীন নির্যাতন হয়েছে, এগুলো তো মানে বলার মতো না। তবে যারা ভুক্তভোগী তারা বেশি বলতে পারবে নির্যাতন কি হয়েছে। তারা অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুনেছি, আবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও বলার চেষ্টা করেছেন যে কি রকম অমানবিক নির্যাতন হইতো সেখানে। আরেকটু বলতে চাই, আমি দেখছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, পার্সোনালি কথা বলছে। কালটা পরশু যে ব্রিগেডিয়ার হাসান নাসির এবং হাসিনার একটা টক শো করেছে ইলিয়াস হোসেনের সাথে, তারা বলছে যে আমি কেন কর্নেল হাসিনুরকে নিয়ে গেলাম না। আমি কি, আমাকে বলেন। আমাকে যখন যোগাযোগ করা হয়েছে, কারণ হাসিনা আমার ছোট ভাইয়ের মতো, আমি অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি। ও আমার ক্ষোভ প্রকাশ করেছে, আমি
এগুলো জবাব দিতে চাই না। এগুলো আমার সব বিরুদ্ধে কারো উচ্চারণা করা, কারণ আমার মানে বদনাম করা, আমি এগুলো বলতে চাই না। আমি তো এতটুকু বলবো, হাসিনের সাথে আমি আসার পরে হাসপাতালে অনেকবার দেখা করেছি, আমার সাথে ফোনে প্রায়ই কথা হয়, সপ্তাহে একবার দুবার হয় আমার সাথে কথা। এবং আমাকে যখন প্রথম জানানো হয়েছে গুম কমিশনের পক্ষ থেকে যে প্রধান উপদেষ্টা আপনাকে নিয়ে যাবে, আমি নিজে স্বপ্রণোদিত হয়ে কারণ হাসিনকে ফোন করেছি যে হাসিন আমাকে নিয়ে যেতে যাচ্ছে, আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমিও যাও, আমি তোমার নাম প্রস্তাব করতে চাই। সে আমাকে বলে স্যার আপনি যদি ভালো মনে করেন করেন। আমি তখন গুম কমিশনকে দিয়ে ট্রাইব্যুনালকে দিয়ে কয়েকবার চেষ্টা করেছি। তখন প্রধান উপদেষ্টা কাকে নিয়ে যাবে না যাবে আমার এটা নিয়ন্ত্রণ আছে কেন? আমি কিছু বলতে পারবো? আমাকে কেন ব্লেম করা হচ্ছে যে আমি কেন নিয়ে গেলাম না? আর আমাকে যেতে বলেছে, আমি কি বলবো যে না কর্নেল হাসিনকে না নিলে আমি যাবো না? ভাই না আপনি কর্নেল হাসিন তো ছিলেন বছর 1.5 বছর না 2 বছর, আমি তো 8 বছর ছিলাম। আপনি যাবো না কেন? আমি তথ্য কর্নেল হাসিনের কাছে কতটুকু আছে জানি না। আমি তো ওখানে 8 বছরে আমি যে কেসটা দিয়েছি ওদের কাছে জমা গুম কমিশনে, যে ওই কেসটা যত ডিটেল হয়েছে আমি শিওর কেউ দিতে পারবো না। আমি বন্ধু হয়ে চোখ বাঁধা আপনি ছিলাম। স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু কর্নেল হাসিন উনি তো নির্যাতনে ছিলেন, মানে আপনার আপনি হয়তো পরিবেশটা আলাদা ছিলেন, গুম ছিলেন, কেউ কিছু জানতো না, কিন্তু কর্নেল হাসিন 1 বছর বা 2 বছর থাকুক। হাসিনকে আমি ওনাকে সাধুবাদ জানাই, আপনাকে বলেছি, ওনাকে আমি বলেছি, আমার এটা সাহস হতো না উনি যেভাবে বলেছেন, এবং উনি সবার কাছে পৃথিবীর কাছে আয়না ঘরের সব কথা প্রথম প্রকাশ করেছেন। আমি তো ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমি প্রকাশ আগে বলেছি, আমার আগের টক শো গুলো দেখেন, কর্নেল হাসিনের আমার মূল্যায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সাহসী অফিসার, এবং উনি যত সাহস দেখিয়ে আমার কথা বলেছেন আমি ওনার জায়গায় থাকলে বলতে পারতাম না, আমার সেগুলোতে কোনো অসুবিধা নেই। কিন্তু তথ্য নির্যাতন ওনাকে কি করা হয়েছে উনি বলতে পারবে, অন্যদের কি নির্যাতন করেছে এটা উনি বলতে পারার কোনো কারণ দেখি না আমি। আর আমি অন্যদের নির্যাতনের বিষয়টি উনি যেটা বলেছেন যে উনি ওইখানে থেকেই অনেক কিছু জানার চেষ্টা করেছেন, বিভিন্ন জন থেকে বিভিন্ন উপায়ে আর কি, বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। আমি যখন স্কেচ দিয়েছি আমার তো চোখ বাঁধা থাকতো, আমিও বিভিন্ন কৌশলে ওই জায়গাটার লে আউটটা সম্পর্কে, কোথায় কোন রুমের কি সাইজ, টয়লেট কোথায়, কিচেন কোথায়, এই সমস্ত কোথায়, এগুলো স্টোর রুম কোথায়, সুপারভাইজার রুম কোথায়, এগুলি তো আমিও 8 বছর থাকে আমি আস্তে 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 এগুলি জোগাড় করেছি। এবং আর নির্যাতনের আওয়াজ পেয়েছি আমি, নির্যাতন মারামারি হয়েছে, আমি নির্যাতনের আলামত দেখেছি, আপনার লাঠি, রড, রশি, এগুলি আমাকে যখন জিজ্ঞাসাবাদ করেছে আমি ওখানে চোখ বাঁধা, মুখের বাঁধা নিচে দিয়ে আমি চোখ দিকে দেখতেই পেয়েছি মেজের আশেপাশে ছড়িয়ে আছে। কারণ আপনার কাছে বেশি তথ্য থাকতে পারে আমি জানি না, কিন্তু না উনি বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন, উনি যেটা বলেছেন বিভিন্ন কৌশল অবলম্বন করে। ওনাকে নিয়ে যাওয়া না যাওয়ার আমি কি, এটা আমাকে বলেন। আমি একজন ভিকটিম, উনি একজন ভিকটিম, সরকার কাকে নিয়ে যাবে এটা আমি কি করে বলবো? কিন্তু আপনার কি মনে হয় না যে আমি সব না নিয়ে যাওয়া উচিত ছিল না, নিয়ে যাওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? ওনাকে নিয়ে যাওয়া উচিত ছিল, এই জন্যই তো আমি প্রস্তাব করেছি নিজের থেকেই। ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, আমি তো ওনাকে জিজ্ঞাসা করি, এবং ওনাকে জিজ্ঞাসা না করে কিন্তু আমি প্রস্তাব করিনি, কারণ ওনার রিজার্ভেশন থাকতে পারেন আমি যাবো না। উনি জন্য ওনাকে শুধু এটা না, আমি এই পর্যন্ত গত 6 মাসে মুক্তি পড়ে হাসিনকে দিয়ে পৃথিবীর বিভিন্ন মিডিয়া দেশ বিদেশে ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, আমি ওনাকে লিঙ্ক করে দিয়েছি, ইন্টারভিউ দাও, ইন্টারভিউ দাও। আমি বিশেষ কেউ ওনাকে প্রভাবিত করে ওনাকে যেটা করিয়েছে, এটা আমার আশঙ্কা। আপনার মানে উনি তো বলার আগে আপনি বেঁচে আছেন কি মরে গেছেন সেটাই কিন্তু মানে পুরো দুনিয়ায় কেউ জানতো না যে আপনি আসলে শহীদ নামে একজন 19 না 20 সালে উনি বলেছেন, আমি ওনার ভিডিও দিয়েছি কর্নেল হাসিনের আগে, কিন্তু উনি সরাসরি করেন, উনি আরেকজনের মাধ্যমে জেনেছে। কর্নেল হাসিন সরাসরি বলেছে আমি স্যারকে দেখেছি, আমার যে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো ওটার প্যাসেজের পাশে ওনার ওনার সেলটা ছিল, ওই সেল থেকে গ্রিলের দরজা দিয়ে হয়তো উনি, যেহেতু পরের দিকে আর মুখোশ পরাতো না, শুধু চোখ বাঁধতো, আমার নিচের অংশটুকু দেখে উনি আমাকে চিনতে পেরেছেন। উনি বলেছেন, আমি তো ওনাকে এটার জন্য ফুল ক্রেডিট দিই, আমি তো বারবার বলেছি ওনার, আমি এত সাহস করতাম না, কিন্তু ওইটার সাথে এবং এরপরে কিন্তু আপনার পরিস্থিতি ওরা ভালো, মানে আপনাকে আরো ভালো অবস্থায় রাখার চেষ্টা করেছে এবং আপনাকে একটা পর্যায়ে এসিও দিয়েছে। কর্নেল হাসিন যাওয়ার পরে আমার টাইট বাঁধানো টাইট করা শুরু করলো ওই বক্তব্যে, এখন আমি টাইমটা রিলেট করি। আগে আমি প্যাসেজের মধ্যে আপনার লাইট জ্বালানো থাকতো, লাইট বন্ধ করে অন্ধকার ঘুট করে অন্ধকার নিয়ে যান, বহুতবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমাকে নামাজের টাইম বলা বন্ধ করে দিল, আমার
যে আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমি আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। আপনার ওইখান থেকে কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে আমার মনে হয়। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি ওনার জন্য, যেহেতু উনি ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি খুবই দুঃখিত। উনি ডিসকানেক্ট হয়ে গেছেন কিসের জন্য আমি ঠিক বুঝতে পারছি না। ওনার ইলেকট্রিসিটি নেই নাকি? আপনার ক্যামেরাটা মনে হয় অফ আছে। ক্যামেরাটা বা মাইক্রোফোন অফ আছে। আপনি যদি ক্যামেরা অথবা মাইক্রোফোন অন করে দেন তাহলে হয়তো আমি নিতে পারবো। আমি আপনাকে দেখতে পাচ্ছি, বাট নিতে পাচ্ছি না। আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি জানি। আপনি একটু ক্যামেরা বা মাইক্রোফোন কোনো একটা কিছু অফ আছে আপনার। আমি খুবই দুঃখিত। আপনাদের কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি। হাসিন ভাই তোকে মানে আমার মনে হয় একটু ভালো করে কমেন্ট করলে আমরা একটু দেখাতেও পারি। যে আজমি সাহেব আপনার ক্যামেরা বা মাইক্রোফোন অফ আছে। যদি একটু অন করে দেন তাহলে হয়তো আমি নিতে পারতেছি। হুম। আচ্ছা, এখন হ্যাঁ, এখন ক্যামেরা অফ, মাইক্রোফোন হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি যেটা বলছিলেন যে কথা বলছিলাম যে হ্যাঁ, হুম, ফারহান হাসিনের সাথে কিন্তু ওর সাক্ষাৎকার ২-৩ দিন আগেও আমার কথা হয়েছে। তো হুম, হঠাৎ করে আমি তাকে খুব স্নেহ করি, বাট কালকে শুনলাম সে আমাকে আগে খুব ভালোবাসতো, ঘৃণা করি বলেছে। কি কাউকে ঘৃণা করবে, ভালোবাসে এটা অন্য কথা। আমি ওকে ঘৃণাও করি না, অপছন্দ, আমি ওকে খুব ভালোবাসি। ওর সাথে আমি শুরু থেকে আমি চিনি। আমার ধারণা ও হয়তো অন্য কারো দ্বারা প্রভাবিত এটা বলেছে। এখানে যেহেতু কথা প্রসঙ্গে এসেই গেল, ওনার সাথে যে টক শোতে আরেকজন ছিলেন ব্রিগেডিয়ার হাসান নাসির, ওনার প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো যে উনি ৫ তারিখে হাসিন সহ আরো একদল অফিসার নিয়ে ডিজিএফআই গেটে গিয়ে উনি চিৎকার চেঁচামেচি করেছেন। আমরা আজমিকে চাই এবং মুক্তির পর আমি জানতে পেরেছি। এবং ওনার সাথে আমার খুব সুসম্পর্ক। এবং যদি এগুলি পাবলিকলি বলা যায়, কিন্তু না বলে পারছি না, যেহেতু উনি আমার বিরুদ্ধে খুব বিষোদ্গার করেছেন। কয়েকটা কথা বলছি, সেটা হলো যেমন শাখাওয়াত হোসেনকে যখন উনি বললেন উপদেষ্টা হিসাবে আওয়ামী লীগের দল গোছানো উচিত, যখন ওনাকে সরিয়ে দেওয়া হলো, হুম, তখন আমার কাছে কয়েকজন দেখা করেছে, আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য পরামর্শ দিয়েছে এবং আমাকে প্রস্তাব দিয়েছে। এটা লেট অগস্ট অথবা আর্লি সেপ্টেম্বর হবে। হুম, আমি বলেছি আমি ফিজিক্যালি, মেন্টালি, শারীরিক আমি সুস্থ নই, আমি পারবো না। ওই দায়িত্ব নিব আর সার্ভিস ডেলিভারি করতে পারবো না, আমি সেই দায়িত্ব নিতে চাই না। এবং হুম, আমি তখন বললাম যে আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদেরকে নাম প্রস্তাব করবো। আমি তখন ব্রিগেডিয়ার হাসান নাসিরকে টেলিফোন করলাম হাসপাতাল থেকে, স্যার আপনার কাছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কথা আছে, আমি তো হাসপাতাল থেকে আসতে পারছি না, একটা কথা বলা দরকার। উনি আমার অফিসে গেলেন,
আমার হাসপাতালে গেলেন, আমি ওনাকে বললাম আমার এরকম একটা প্রস্তাব এসেছিল, আমি আপনার নাম প্রস্তাব করতে চাই, আপনি যদি রাজি থাকেন। উনি সানন্দে রাজি হলেন। তারপরে আমি যারা প্রস্তাব নিয়েছিল তাদেরকে বললাম, বাট হয়তো অন্য কোনো লেভেলে কোনো লবির মাধ্যমে ওনারটা হয়নি, অন্য একজন হয়েছে। ওনার সাথে আমার এরকম সম্পর্ক ছিল যে ওইরকম একটা মুহূর্তে আমি ওনার সাথে এরকম ওনার সাথে ভালো ধারণা রাখি। ওনার সাথে আমার ক্যান্টনমেন্টে কোনো চাকরি করিনি। উনি একবার একটু বড় সমস্যায় পড়েছিলেন, সরকারি একটা কাজের সমস্যা মানে আমি ওনাকে সামনে কিছু সাহায্য করেছি। এই জন্য উনি আমাকে খুব স্নেহের সাথে করতেন, স্নেহ করতেন এবং আমি ওনাকে শ্রদ্ধা করতাম। এরপরে উনি জাস্টিস ফর কমরেড নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে, যারা গত সরকারের সময় ফ্যাসিবাদের আমলে বিভিন্ন রকম নিগৃহীত হয়েছে, পলিটিক্যালি যারা ভিক্টিমাইজ হয়েছে তাদেরকে নিয়ে আমি মেম্বার ছিলাম। কারণ আমি হাসপাতালে তখন ভর্তি, উনি দুইবার ওনারা ওই জাস্টিস ফর কমরেড গ্রুপ প্রেস ব্রিফিং করলো রাওয়া ক্লাবে। আমাকে যদি ওখানে হিসেবে রাখা হয়, আপনি যেমন আমার সাথে আমার বহু আগের থেকে আপনার সাথে আমার ইন্টারভিউ দেওয়ার কথা, তারপরে এখন ইন্টারভিউ আমাদের যোগাযোগ করে নিয়েছেন আপনি, তো আমাকে যদি প্রেসিডেন্ট থাকতে হয় আপনারা কি আমার কনসেন্ট নেবেন না আগে? আমার কনসেন্ট না দিয়ে ওনার ব্যানার বানিয়েছেন আমাদের কথা না বলে, ওনারা প্রেসকে ইনফর্ম করেছে, নোটিফাই করেছে আমার নাম সহ, এবং আগের দিন রাত্রে আমাকে জানাচ্ছে যে টুমরো at 10 o'clock আমাদের এই প্রেস ব্রিফিং, ইউ শুড কাম, ইউ প্লিজ কাম। আমি বললাম স্যার আমি এক নম্বর আমি ফিজিক্যালি ফিট না, আমি হাসপাতালে ভর্তি চিকিৎসা আছে, আর যদি যেতে হয় আমার ডাক্তারের কাছে পারমিশন নিয়ে যেতে হবে, আর আমি এই অবস্থায় বর্তমানে আমি মিডিয়ার সামনে যেতে চাই না। প্রথমবার আমি এটা বললাম, চলে গেল। দ্বিতীয়বার উনি আবার খুব ইনসিস্ট করলেন। আমি বললাম যে স্যার আগের বারও এরকম আমাকে না জানিয়ে আপনারা আমার নাম দিয়ে ব্যানার বানিয়ে প্রেস ব্রিফিং করেছেন, মিডিয়া ডেকেছেন, এদিকে মিডিয়া এসছে আমার নাম শুনে, কিন্তু যেহেতু আমি নাই তারা কোনো মিডিয়াতে এটা প্রচার করেনি। এটা নিয়ে ওই গ্রুপে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে যে আমাদেরটা কেন প্রকাশ হবে না। দ্বিতীয়বার উনি যখন করেছেন, আমি ওনার ইনসিস্ট করছিলেন যে আমি বললাম যে স্যার আমি তো আমার বড় ভাইদের সাথে পরামর্শ না করে আমি সিদ্ধান্ত দিতে পারবো না, আমি তো বড় ভাইদের সাথে সিদ্ধান্ত কথা বলে নিই। বাবা থাকলে বাবার সাথে পরামর্শ করতাম, বাবা মা থাকলে ওনারা যেত নাই, বড় ভাইদের সাথে পরামর্শ করে নিই। আমার ভাইরা সবাই এক বাক্যে আমার বললেন যে তুমি এখন কোনো পাবলিক মিটিং, পাবলিক ইভেন্টে যাবে না, তুমি ইউনিট রেস্ট করো, ফিজিক্যালি তোমার সময় অনেক আছে। তো আমি তখন ওনাকে ইনবক্সে ওনাকে জানালাম যে স্যার আমার ভাইরা এরকম এরকম মনে করে, স্যার এই জন্য আমাকে ক্ষমা করবেন। খুব বিনয়ের সাথে এলাম, স্যার আমি আসতে পারবো। আমি যদি আপনাকে ম্যাডাম হাসিনা আক্তার আপনাকে একটা যদি ইনবক্সে মেসেজ দিই, আপনি ওটা কপি করে কি কোনো গ্রুপে দিবেন? আপনাকে প্রশ্ন করছি, আমি আপনাকে আমি একই গ্রুপে আছি, ব্যক্তি বিশেষে এটা পার্থক্য আছে। আমি দিব, আমি হয়তো দিব না, কিন্তু অন্যরা হয়তো দিবে। কেউ যদি দেয় তার কি মোটিভ থাকতে পারে কি? আমি ওনাকে পার্সোনালি জানিয়েছি, উনি আমাকে পার্সোনালি ফোন করেছেন, আমি পার্সোনালি ওনার ইনবক্সে জানিয়েছি, উনি ওটা আমারটা কপি করে উনি ওই গ্রুপে দিয়েছেন, এবং দেওয়ার ফলে তখন অনেকে খুব প্রকাশ করেছে ওনার ভাইরা কখন কোথায় ছিলেন যখন আমার 5 তারিখের সন্ধ্যায় আমরা ওনার জন্য মুক্তির জন্য ইয়েতে গেলাম, আপনাকে যখন বের করলো। এবং আপনার ভাইরা তো এর আগে যোগাযোগ করতো, কিন্তু এরপরে যোগাযোগ করেনি ওনাদের সাথে। সবাই 8 জনকে বলতে চাই, 8 বছর হোয়াট দ্য হেল হ্যাভ ইউ ডান? আমার মুক্তির জন্য আপনারা কি করেছেন? আমাকে কোথায় রেখেছে? আপনারা একটা আওয়াজ কেউ তুলেছেন? 5 তারিখে আপনারা ডিজেফে গেটের সামনে গিয়ে কি আমার পরিবারের মাথা কিনে নিয়েছেন? আমার ভাইরা ওখানে জান প্রাণ দিয়ে বিবিসি, জাজিরা সহ যত জায়গায় করেছে, তার ফেসবুক, মিডিয়া, হোয়াটসঅ্যাপ যতবার ক্যাম্পেইন করেছে। 8 বছর তো আপনার কেউ মুখ খুলেননি। আর আমার ভাইরা ওখান থেকে আসতে পারছে না, বাবা মারা গেছে, মা মারা গেছে, তারা আসতে পারছে না। হাউ পিপুল সে যে এই 8 বছর আমার ভাইরা কোথায় ছিল? আপনারা 8 বছর কোথায় ছিলেন? 8 বছর কেউ একটা শব্দ করেছেন আজমি কোথায়? কেউ তো কথা বলেননি। 5 তারিখে আপনারা যখন পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী, তখন আপনার ডিজিএফআই এর গেটে চিৎকার চেঁচামেচি করে আপনারা কি হিরো হয়ে গেছেন? কিন্তু তখন তো অনেক অঘটনও ঘটতে পারতো, তখন যেহেতু মানে আপনার আলামত ধ্বংস করার জন্য। আজকের আলামত যাওয়ার ফলে যে অঘটন, ওনার খাওয়ার ফলে যে অঘটন ঘটেনি, হাউ ডু ইউ নো? আরমানের কিছু হয়নি কেন? মাইকেল চাকমার কিছু হয়নি কেন? ওই তাদের জন্য তো কেউ যায় নাই। জি, এটা মাইকেল চাকমার জন্য, ব্যারিস্টার আরমানের জন্য কেউ গিয়েছিল না? ওনারা তো সব বন্দীদের মুক্তির জন্যই চেষ্টা করেছে, মানে 5ই আগস্ট তারা দাঁড়িয়েছেন।
ওইটা যাওয়ার ফলে মারেনি, এটা তো ক্লেম করার কোনো মানে রিজনেবল রিজন নেই। তারা তো যেহেতু মাইকেল চাকমা এবং আরমানের জন্য কেউ জানে, তাহলে তাদেরকে মেরে ফেললো না কেন, তাদেরকে ছেড়ে দিল না? আরমান তাদেরকে তো আমার আগে ছেড়েছে, তাদেরকে আমাকে 2 দিন পরে ছেড়েছে, আমাকে 7 তারিখ রাত 11:50 আমাকে ছেড়েছে, তাদেরকে তো আগে ছেড়েছে। তারা এই ডেমনস্ট্রেশন করার পরে বরং আমাকে ঢাকার থেকে বহু দূরে নিয়ে গিয়ে এলেঙ্গায় নিয়ে ফেলেছে। ওই ডেমনস্ট্রেশন না করলে আমি 6 তারিখে মুক্তি পেতাম অন্যদের মতো। ওনার ডেমনস্ট্রেশন করছে, আমাদের কাছে কৃতজ্ঞ, ওনার জন্য আমার জন্য আবেগ আছে। কখন করেছে? ডেমনস্ট্রেশন না করলে কি আসলে ছাড়তো কিনা সেটাই তো সন্দেহ, মানে ছাড়তো কিনা। এটা তো তাহলে আরমানকে কেন ছাড়লো, মাইকেল চাকমাকে কেন ছাড়লো? মানে সবার ব্যাপারেই তো ওনার আন্দোলন, মানে সবার ব্যাপারে তো ডেমনস্ট্রেশন করেছে। আমি ওনারা কার সাথে, ওনারা আমি ওইটার কোনো ভিডিও ক্লিপও দেখিনি। ওনারা বলতে যাচ্ছেন যে ওনারা আমার জন্য মুক্তির জন্য করেছেন ওখানে, তো ওইটার মুক্তির জন্য করাটাই ওনার জন্য ওনারা সবকিছু করে ফেলেছেন। 8 বছর কিন্তু ওনার কেউ কোনো মুখ খুলেনি, দোয়া করেছে, অনেকে আমাকে লিখেছে, দোয়া করেছে কোটি লোক দোয়া করেছে আল্লাহর রহমতে আমার জন্য। তো দোয়া করে উদ্বিগ্ন ছিল যে আপনি কোথায় আছেন, ওখানে গিয়েছেন। আমি হাসিনের কাছে আমি সব কৃতজ্ঞ, সে প্রথম বিশ্ববাসীর কাছে জানিয়েছে যে আমি বেঁচে আছি, সে দেখেছে। কিন্তু 5 তারিখে ওখানে গিয়ে বলে, ওনারা যদি এটা বলে যে এই 5 ভাই ওনারা বিদেশে ছিল, ওনারা এতদিন কি করেছেন, আপনারা কি করেছেন 8টা বছর আমাকে বলেন না, প্লিজ টেল মি যে উই হ্যাভ ডান দিস থিং, এক্সেপ্ট অন হাসিন টেলিং যে আমি উনি দেখেছি আমি আজমি স্যারকে। আর কে কি বলেছে, ব্রিগেডিয়ার হাসান নাসির কি করেছে আমাকে বলেন। উনি এখন কালকে উনি আমার সম্পর্কে সমালোচনা করেছেন উনি। আচ্ছা, আমাকে প্রশ্ন করা হচ্ছে আমি ব্রিগেডিয়ার হাসান নাসিরকে নিয়ে কেন আয়নাঘরে গেলাম না। হোয়াট ডাজ হি নো অ্যাবাউট আয়নাঘর? উনি তো ছিলেন না ওখানে। হু ইজ হি টু ক্লেম দ্যাট হি শুড গো দেয়ার, এন্ড হু আর দ্য আদার্স যে তারা রিকমেন্ড করবো না, উনি কেন যাবে ওখানে? হাসিনের না যাওয়াটা অবশ্যই অন্যায় হয়েছে। কারণ এবং আমি বলেছি যে আমি স্বপ্রণোদিত হয়ে জিজ্ঞাসা করেন কর্নেল হাসিনকে, আমি মিথ্যা কথা বলি না। কারণ আমি নিজে থেকে বলেছি, হাসিন আই ওয়ান্ট ইউ টু গো, তোমার কোনো আপত্তি আছে? বলে স্যার আপনি যা ভালো মনে করেন। আমি তোমার নাম আমি বলছি, আমি গুম কমিশনে বলেছি, আমি ট্রাইব্যুনালে বলেছি, বাট হু এম আই টু ডিসাইড? আমি তো সিদ্ধান্ত দেওয়ার কেউ নেই। আমাকে তো যেদিন চিফ অ্যাডভাইজার, তার একদিন গুম কমিশনের সাথে আমার যাওয়ার কথা ছিল। আমি রেডি হয়ে স্যুট টাই পরে বাসা থেকে বেরোচ্ছি, সেই সময় গুম কমিশন দিয়ে ফোন করে বলছে সরি, আপনাকে ডিজিএফআই থেকে আপনাকে অনুমতি দিচ্ছে না, আপনি আজকে স্টপ, আপনাকে ড্রপ করতে হবে। তো আমি যেখানে আরেকজন আমি যাবো কি যাবো না ডিসিশন দিচ্ছে এখানে, কারণ হাসিন কেন যাবে যাবে না, যাবে কি যাবে না, এটাকে আমার ডিসিশন তো ক্ষমতা, আমাকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে? এখানে আমি আরেকটা কথা বলতে চাই। সাম পিপল আর আস্কিং মি, ইভেন তারাও বলতে যাচ্ছে 6 মাস পরে গেছে, আলামত নষ্ট করে তারা বাঁচানোর জন্য সরকার গিয়েছে। আমাকে পৃথিবীর ইতিহাসে একটা সরকার প্রধান দেখান যে আগের ফ্যাসিবাদ সরকার জুলুম করে গেছে, এরপরে যার উপরে জুলুম করেছে তাকে নিয়ে যেখানে জুলুম করেছে ওই স্থান পরিদর্শনে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে একটাই নজির দেখান আমাকে। হিটলারের সময় করা নাই, গাদ্দাফির ওখানে করা নাই। যেটা যুক্তি উঠে এসেছে যে আপনার উপর তো আপনি 8 বছর ছিলেন সেখানে, কিন্তু আপনার উপর আপনি বলেছেন যে আপনার শরীরে টাচ করে নেই বা আপনাকে সেভাবে নির্যাতন করে নেই, আপনার পরিবার হয়তো জানতো না যে আপনি বেঁচে আছেন কি মরে গেছেন, সেই বিষয়টা আলাদা। মানে সেই বিষয়টা অবশ্যই একটা মর্মান্তিক, আলাদা বলতে আমি এটা বলছি যে মর্মান্তিক। কিন্তু এই ছাড়া আপনার উপর টর্চার হয় নাই। কর্নেল হাসিনের যুক্তি হচ্ছে যে ওনার উপর টর্চার হয়েছে, ওনার কাছে ইনফরমেশন গুলো ছিল, গোছানো ইনফরমেশন, এবং ওই ভিজিটে যে গেছে উনি আরো বেশি তথ্য দিতে পারতেন, মানে আপনার থেকে আরো ভালো তথ্য দিতে পারতেন। যেহেতু ওনার উপর অত্যাচার হয়েছে, উনি ওনাকে জিজ্ঞেস করেছেন, কিন্তু ওনাকে কেন অ্যাভয়েড করা হলো, মানে এই জিনিসটা আর কি। হয়তো বা আপনার উপরেও ক্ষোভ, মানে সব ক্ষোভ হয়তো সরকারের উপরেও আছে, আপনার উপরে আছে, সব মিলাই এটা বলার চেষ্টা করেছে। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমার মনে হয় আবারও উনি ডিসকানেক্ট হয়ে গেছেন, আবারও ডিসকানেক্ট হয়ে গেছেন। আপনারা যারা প্রশ্ন করতে চান, আপনারা প্লিজ আপনারা মানে টেক্সটের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন প্লিজ। আমরা একটু অপেক্ষা করি, উনি
আবারও ডিসকানেক্ট হয়ে গেছে সিনাপা আমাদের বাংলাদেশের কালচার জানেন উপকার নাজবুল হোসেন হেঁচু যে 4 বছর আগে আছেন রাবিয়া আশরাফ আমরা একটু অপেক্ষা করি নামাজের সময় কেন বক্তব্য দিলেন কেন সে প্রশ্ন করেছেন বাংলাদেশীয়রও হয়তো বা ওনার টাইমটা এরকম পড়ে গেছে যেমন আমি লন্ডন থেকে ইন্টারভিউ নিচ্ছি সব টাইম মিলিয়ে উনি করা এই সময়টা পড়ে গেছে নামাজের সময় নাজমুল হোসেন আমরা আসলে লিংক দিতে চাচ্ছি না আপনিও প্লিজ কোশ্চেন করবেন হ্যাঁ কমেন্টের মাধ্যমে কোশ্চেন করেন আমি দিব কর্মকর্তা হয়ে এটা কি বুঝেন কিনা যে শো অফ করে পাপ মোচন করতে চাইছে আপনার মাইক্রোফোনটা অন করতে হবে মাইক্রোফোন অন করে অথবা মাইক্রোফোন ক্যামেরা অন করতে হবে প্লিজ আপনাকে আমি দেখতে পাচ্ছি বাট নিতে পাচ্ছি না মাইক্রোফোন ক্যামেরা অন করতে হবে প্লিজ আসসালামু আলাইকুম সরি জি ক্ষোভের জায়গাটা যেটা ছিল নিশ্চয়ই আপনি বুঝতেছেন যে ওনার কাছে ইনফরমেশন উনি অনেক তথ্য জোগাড় করেছেন ওইখানে থেকে উনি বলছেন যে যেহেতু উনি নির্যাতিত হয়েছেন এবং তথ্য আছে তো ওনার থেকে আরো ভালো কিছু জানতে পারতো ওনাকে নিলে এবং যেহেতু আপনি নির্যাতিত হননি বাট আপনার একটা ইয়ে ছিল যে আপনি ফ্যামিলি থেকে ডিটাচ ছিলেন 8 বছর ধরে ওইখানে ছিলেন 8 বছর হ্যাঁ 8 বছর সেই কারণে ওনার যুক্তি হচ্ছে যে উনি গেলে হয়তো আরো ভালো কিছু সরকার আরো অনেক কিছু জানতে পারতেন তো সেই সুবাদে আপনি কি মনে করেন না যে একাডেমিক ডিসকাশন আপনি নির্যাতন হয়েছিল হ্যাঁ আপনি ওখানে গেলে নির্যাতন হয়েছিল এটা কি অতিরিক্ত বলতে পারতেন উনি তো গুম কমিশনের রিপোর্ট দিয়েছে উনি ট্রাইব্যুনালে মামলা করেছে ওখানে গেলে উনি অন দ্য গ্রাউন্ড কোন রুমে নির্যাতন হয়েছিল এটা দেখাতে পারতেন ওটা আমিও দেখিয়েছি নির্যাতনের কোনো আলামত নেই তো উনি অতিরিক্ত কি বলতে পারতেন এটা আমাকে বলেন উনি আমি 8 বছরের বেশি তথ্য 8 বছর আমি ছিল আপনি ভালো খাবার পেয়েছেন ভালো সুবিধা পেয়েছেন এগুলো এটা তো বাইরে থেকেও বলা যায় এটা কি ভিতরে উনি বাইরে থেকে বলেছেন এটা ভিতরে এটার সাথে অন দ্য গ্রাউন্ড যেখানে রাখা হয়েছিল ওইটার বিল্ডিং কেমন ও রুমগুলি কেমন এটার সাথে তো ভালো খেয়েছি ভালো থেকেছি এটা কোনো সম্পর্ক নেই মানে লজিকটা হচ্ছে যে এই কারণে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে সরকার এই কারণে আপনাকে নিয়ে গেছে যে
ভালোটা প্রকাশ করার আপনি জন্য সেখানে আলামত সব ধ্বংস করা হয়েছে এবং আপনি একটু ভালো ছিলেন সব সেজন্য ধ্বংস করা হয়নি, অনেক কিছু ধ্বংস আপনাকে করার চুজ চেষ্টা করা করা হয়েছে। হয়েছে। আপনি দেখেছেন অনেক কিছু স্পষ্ট দেখা গেছে চেষ্টা করা হয়েছে কিন্তু পারা যায়নি, হুম সবকিছু ধ্বংস করতে পারেনি। ভিডিওতে দেখা যাচ্ছে অনেক কিছু দাগ টাগ দেখা যাচ্ছে, দেওয়াল নতুন ভেঙেছে দেখা যাচ্ছে, এগুলো স্পষ্ট দেখা গেছে, তাই না? তো স্পষ্ট দেখা গেছে, আমি কিন্তু আপনার এই জন্য আপনাকে একাডেমিক পিক করেছে কর্নেল আমি হাসিন। বলতে পারি, আমি একটু কথা বলি। জি প্লিজ। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ সেনাবাহিনীতে সবাই আমাকে জানে। আমাকে চাকরি জীবনের শুরুতে জুনিয়র অবস্থায় আমাকে কেউ মানে কোনো প্রলোভন দেখিয়ে কোনো কিছু করতে পারেনি। আমরা শুধু আবেগ, জোশ আর হুশ ব্যালেন্স করতে হবে। আমরা হুশ হারিয়ে ফেলে জোশ নিয়ে কথা বললে, কাজ করলে হবে না। আমাদের জোশ আর ব্যালেন্স করে কথা বলতে হবে। আমাকে জাস্ট টেল মি ওয়ান থিং। আপনি একটা জায়গায় 8 বছর ছিলেন, আমি সেই জায়গায় 2 বছর বা তার নিচে কিছু ছিলাম। আপনি ওই জায়গা সম্পর্কে, আপনিও রুম থেকে বেরোলে চোখ হাত বাঁধা হতো, আমারও রুম থেকে বেরোলে চোখ হাত বাঁধা হতো। তো আপনি 2 বছর বা 1.5 বছরে বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন, 8 বছরে বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন না আমি 1.5-2 বছর আপনাকে বেশি তথ্য সংগ্রহ করার সম্ভাবনা বেশি? কার সম্ভাবনা বেশি? না, তথ্য সংগ্রহের বিষয়টা লজিক্যালি আপনি অন্যরকম। বলেন, আমি আপনাকে তথ্য স্ট্রেট সংগ্রহের কোশ্চেন বিষয়টা করেছি। আসলে অন্যরকম, যে আমি 1 বছরেও অনেক তথ্য সংগ্রহ করতে পারি যে 8 বছরের তুলনায়। কারণ যেহেতু রাইট না, আমার এখানে কিন্তু কৌশলগুলো ছিল সেরকম, আমার হ্যাঁ, কৌশলগুলো ছিল সেরকম যে আমি তথ্য বের করব। হুম এবং তথ্য আমি হাউ যেরকম ক্যান হি বি নির্দেশিত শিওর যে করেছি। হাউ ক্যান হি বি শিওর আমার এমন কোনো কৌশল ছিল না যে আমি যে সময় তথ্য বের করেছি, আমি যে সময় রুমের সাইজ যতগুলি যেরকম ভেবে এঁকে দিয়েছি, আমি শিওর উনি জানেন না এগুলো। উনি কি আমার যে কোন রুমে কত সাইজ, কয়টা জানলা, কয়টা দরজা, কোথায় কয়টা টয়লেট, এগুলো সব তথ্য দিয়েছি। উনি, আমার কথা হলো যে ওনাকে না নেওয়াটা যে ঠিক হয়নি, এটা আমি যদি ঠিক না মনে করলে আমি ওনার নাম প্রস্তাব করবো কেন, এটা আমাকে প্রথম বলেন। না, আপনার কাছে কি মনে হয় সরকারের কি উচিত ছিল না যে ওনাকে নিয়ে যাওয়া? মানে আমি তো বলছি প্রথম থেকেই ওনাকে এবং নিয়ে যাওয়া অবশ্যই উচিত ছিল। আপনি নিজেও বলেছেন যে উনি ঝুঁকি নিয়ে বলেছে যে আপনি বেঁচে আছেন। ওটার সাথে তো কিন্তু আইনাঘর ওই ঝুঁকিটার এটাও সাথে তো কিন্তু ওনার একটা টেকনিক ছিল। টেকনিকের মাধ্যমে তো উনি জানতে পেরেছেন যে আপনি বেঁচে আছেন এবং এই কথাটা উনি দুনিয়াতে জানিয়েছে। না, উনি উনি মানে কি টেকনিকের মাধ্যমে উনি আমাকে দেখেছেন সরাসরি, তো টেকনিকের কিছু নাই, উনি দেখেছেন আমাকে সরাসরি। তো মানে আমার কথা হলো যে ওনাকে নিয়ে যাওয়া যে ছিল, এবার কেউ দ্বিমত পোষণ করছে না। আমি নিজের থেকে উদ্যোগী হয়ে, কে কাজ নেবে না আমি জানি না, আমি নিজে থেকে উদ্যোগী হয়ে, আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন তার কাছে, আমি নিজে উদ্যোগী হয়ে যত রকম ট্রাই করেছি আমি। তারপরে সরকার কাকে নিবে, আপনি সরকার। আমি এখনো বলছি যে হ্যাঁ, ওনাকে নিয়ে গেলে ভালো হতো। ওনাকে নিয়ে যাওয়া হয়নি, এটা ঠিক হয়নি। ওনাকে নিয়ে যাওয়া অবশ্যই ভালো, কিন্তু এটা ক্লেম করার কোনো কারণ নাই যে উনি 1.5 বছরে বা 2 বছরে উনি আমার চেয়ে অনেক বেশি তথ্য, উনি গেলে এডিশনাল কি তথ্যটা দিতে পারতেন যেটা উনি বাইরে দিতে পারছেন না। নির্যাতন ওখানে কি, হ্যাঁ আমাকে এই রুমে কিভাবে নির্যাতন করানো হচ্ছে দেখাতে পারতেন না? ওটা তো বাইরেও দেখাতে পারেন নাই, ওদের কোনো যন্ত্রপাতি নাই তো ওখানে। ওই রুমটা খালি রুম একটা, তো কিভাবে নির্যাতন করা হয়েছে ওখানে ভিতরে গিয়ে যেভাবে বলবেন বাইরেও বলতে পারবেন ওখানে। তো উনি কোন রুমে ছিলেন এটা গিয়ে দেখাতে পারতেন, উনি কোন টয়লেট ব্যবহার এটা দেখাতে পারতেন। এগুলি তো সেম টয়লেট। আমার তারপর ওনাকে নিয়ে যাওয়ালে ওনাকে অবশ্যই, আমি বারবার বলছি, আমি মনে করি যেন হাসিন নাসিরের ওখানে যাওয়ার কোনো কারণ নেই। কেউ বলছে ওনাকে কেন, উনি তো আয়না ঘরের ভিতরে কিছু জানেন না, উনি জানেনি ওখানে। এবং আগের সরকার ওনাকে রিটায়ারমেন্টে পাঠিয়েছে। আমাকে হাসিনকে যেমন বরখাস্ত করেছে, ওনাকে বরখাস্ত করেনি, ওনাকে রিটায়ারমেন্টে পাঠিয়েছে, ফুল বেনিফিট সহ ওনাকে রিটায়ারমেন্টে পাঠিয়েছে। এবং যাই হোক, কর্নেল হাসিন ফেরত পাননি, পেনশন টেনশন ওনার তো কিছু। আপনি এখন কিন্তু প্রসঙ্গ ভিন্ন চলে আসছে। পেনশন পাওয়ার সাথে আয়না ঘরে যাওয়ার কি সম্পর্ক? তারা কি মনে করছে যে আমাকে ওনাকে আসলে বঞ্চিত করা হচ্ছে কিনা? উনি আসলে সবকিছু থেকে অবশ্যই আমি জোর দাবি জানাই, পিছনে নিচে কোনো কারণ আছে যে ওনাকে জানাই। আমি সেনাপ্রধানের সাথে আমি অন্তত 2 বার সামনাসামনি অফিসে বলেছি আমি, যে যারা গত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বরখাস্ত হয়েছে বা চাকরিচ্যুত হয়েছে, যারা তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং এই ব্রিগেডিয়ার হাসান নাসিরকে জিজ্ঞাসা করে দেখেন। আমি নিজে সেনাপ্রধানকে চাপ দিয়েছি ওনার সাথে তুমি দেখা করো, কারণ উনি জাস্টিস ফর কমরেড গ্রুপকে উনি লিড করছেন। আমি হাসপাতালে তখন উনি আমার অফিসে হাসপাতাল দেখতে গেছেন, ওখানে চাপ দিয়েছি, উনি অফিসে আসছেন, এবং একদিন আমার সামনে বসে 3 সেপ্টেম্বর 2024, আমি তারিখ বলে দিলাম আপনাকে, আমার বলেছি, উনি সাথে সাথে সেনাপ্রধান ওনার পিএস ওনার মিলিটারি এসটাকে ডেকে বলেছে যে হাসান নাসিরের আগে কয়েক ঘন্টা ইন্টারভিউ করো। আমি ওখান থেকে বের হয়ে আমার ফ্যামিলিকে জানাইনি যে আমি সেনাপ্রধানের অফিস থেকে বেরোচ্ছি। আমি আগে ব্রিগেডিয়ার হাসান নাসিরকে ফোন করেছি যে স্যার আমি এইমাত্রই বলে এসেছি, আপনাকে 2 একদিনের মধ্যে ডাকবে হয়তো। আবার 3-4 দিন পরে আমি ফোন করে জিজ্ঞেস, আপনাকে ডেকেছিল? না, ডাকেনি।
স্যার আমি কি তাহলে আবার বলবো? না, তুমি 2বার বলেছো, আর বলার দরকার নেই। তো মানে আমি এটার সাথে এটা সংযুক্ত কিনা যে ওনাকে সুবিধা থেকে বঞ্চিত করেছে, ওনাকে ওইখানে নেওয়া থেকে, মানে সবকিছু থেকে ওনাকে বঞ্চিত করা হচ্ছে উদ্দেশ্য মানুষ, প্রণীত। আমরা কোরআনে আছে অনুমান করো না, হাদিসে আছে অনুমান করো না। আমি অনুমান করে কিছুই বলতে চাই না। আমি এটার সাথে এটা সম্পৃক্তের কোনো কারণ দেখি না। ওনাকে যদি নিয়ে যেত, সেখানে কি সমস্যাটা হতো? আমাকে পেনশন দিয়ে নেবে, আমি কি কোনো কিছু কম বলেছি? আমি কি কোনো কম বলার কোনো কারণ আছে? আমি কম বলার কারণ থাকলে আমার কমপ্লেনের উপর ভিত্তি করে 5 জেনারেলের বিরুদ্ধে 3 জেনারেলকে ডিজিএফআই থেকে চাকরি থেকে অকালীন অবসর দেওয়া হলো এবং 5 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরোলো। তো ওনার কমপ্লেনের উপর ভিত্তি করে বের হয়নি। আমি বেরোয় এসে আমি ওই দিনই সাথে সাথে প্রসিকিউটরের সাথে গুম কমিশনের কথা বলেছি, আমি ফেসবুকে দিয়েছি, আমি প্রেস স্টেটমেন্ট দিয়েছি যে ওই যারা আলামত ধ্বংসের চেষ্টা করেছে, তারা অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছে, বের করে তাদেরকে বিচার আওতায় আনতে হবে। আমাকে পয়সা দিয়ে কিনে নেবে, আমাকে পয়সা দিয়ে কিনে নেবে, আমাকে পেনশন দিয়ে কিনে নেবে, এর যদি কেউ মনে করে থাকে এটা তার মানসিক সমস্যা। বাংলাদেশ সেনাবাহিনী আমাকে চেনে, এদেশের মানুষ আমাকে চেনে। আমি কোনোদিন অন্যায়ের কাছে নতি স্বীকার করিনি। ক্যাডেট লাইফে আমি একাডেমিতে ফাইট করেছি, অন্যায় নতি স্বীকার, চাকরির জন্য বহুত ভুগেছি। আমি এক বাবার পরিচয় কারণে ভুগেছি, আর কোনোদিন অন্যায়ের কাছে নতি স্বীকার করিনি, অন্যায় কাজে আনুগত্য করিনি। তো আমাকে পয়সা দিয়ে কিনে নেবে। আমি আপনাকে উদাহরণ দিই, একটা ছোট উদাহরণ, আমি জানি এটা বলা ঠিক হচ্ছে কিনা। সেনাপ্রধান আমাকে বলেছে 4 বার, স্যার আপনার যে আমার যে ডিএচএস প্লট ছিল 2014 সালে আমি কনস্ট্রাকশন শুরু করেছিলাম, যেদিন শুরু করেছে 2 দিন পর চুরিটা বন্ধ করে দিয়েছে। তারপর মুক্তির পরে এটা আবার প্রসেস করে নির্মাণ শুরু হয়েছে। সেনাপ্রধান আমাকে 4 বার হাসপাতালে বলেছে, ওনার অফিসে বলেছে, আমার টেলিফোন করে বলেছে যে স্যার আমি আপনার বিল্ডিংটা আর্মি থেকে কনস্ট্রাকশন করে দিই, আপনি চুক্তি বাতিল করে দেন। তার মানে আমি বিল্ডিং বিনা পয়সায় কনস্ট্রাক্টেড বিল্ডিং পাবো এবং ওই ডেভেলপারকে যে আমার 50% দিচ্ছে ওটা আমার থেকে যাবে। তাহলে আমার অনেক লাভ না, এটা 9-10 কোটি টাকার লাভ। আমি তাকে বলেছি আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয়ে আমার দুনিয়ার এই 10 কোটি টাকা লাভের জন্য আমি চুক্তি করব না, চুক্তি ভাঙবো না। চুক্তি ভাঙা মোমেনের লক্ষণ নয়। এবং সেনাবাহিনী আমাকে তাদের পয়সা দিয়ে একটা ওয়েলফেয়ার ফান্ড আছে সেনাপ্রধানের, উনি দিতে পারে। আমি সেনাবাহিনীর বদান্যতা চাই না, আমার যেটা হক সেটা আমি চাই, আমি বদান্যতা চাই না। কেউ যদি মনে করে থাকে আমাকে রিটায়ারমেন্ট, তো আমি রিটায়ারমেন্ট আমার পেনশনের কাগজ সাইন করিনি, আমি নিয়ে আসছি, আই ডিডন্ট সাইন বিকজ তারা আমাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে, যেটা বাধ্যতামূলক হওয়ার কথা না, বাধ্যতামূলক ডিসিপ্লিনারি গ্রাউন্ডে। তারা আমাকে এলপিআর দেয়নি, আই ডিডন্ট সাইন। আমি যদি অর্থলোভী পদবী লোভী হতাম, বহুত কিছু করতে পারতাম ম্যাডাম। যারা এগুলি চিন্তা করে আমাকে নিয়ে এরকম কথা বলে, এটা তাদের মানসিক সমস্যা। সরি, আই এম ভেরি সরি টু সে। কেউ যদি মনে করে থাকে যে আমাকে পেনশন, আমার তো সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেন 100% অফিসার এক বাক্যে বলবে যে আল্লাহ যদি চাকরিতে রাখতো আমাকে, সেনাপ্রধান আমাকে বলেছে স্যার আপনি তো সেনাপ্রধান হওয়ার কথা। আমার ক্যারিয়ার প্রোফাইল আমি নিজে ডোল ট্রেই না, তো সেখানে আমাকে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে বাধ্যতামূলক অবসর যেটা ডিসিপ্লিনারি গ্রাউন্ডে দেয় সেটা দিয়েছে, এবং আমার পেনশনের এলপিআরও দেয়নি। খুব বেশি দয়া করেছে তারা আমাকে, আমি একবার মাথা কিনে নিয়েছি, আমি সবকিছু পেয়ে গেছি, আমি অধিকার বঞ্চিত। তাদের আমার যত সাফারিং, তাদের কারো কত সাফারিং হয় না। আমার চাকরিতে জয়েন করার আগে চিঠি দিয়েছিল যে জয়েনের, ওই চিঠি জয়েন করার আগে ক্যান্সেল করেছে, এরপরে পরে জয়েন করেছে। একাডেমিতে আমার অসংখ্য প্রতিবন্ধকতা পার হয়ে আমাকে রেকর্ড রেজাল্ট আল্লাহ আমাকে দিয়েছে, আমাকে পোস্টিং প্রমোশন, আমার ক্যারিয়ার প্রোফাইলের অফিসার যে পোস্টিং পাই আমি সব নিম্নমানের অধিকাংশ পোস্টিং পেয়েছি। আমি ফরেন ট্রেনিং আমার ফার্স্ট হয়েছি, ফরেন ট্রেনিং বছরের পর বছর বন্ধ করে রেখেছে, সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই। এগুলি আর্মির দোষ না, অসাধু অফিসারের দোষ আমি বলছি। আমার ইউএন মিশন, আমার ব্যাচে একজন বলে আমি যাওয়ার কথা, আমি 8 বছর পরে গিয়েছি। আমার ব্যাচমেট সবাই 2টা করে গেছে, কেউ 3টা মিশন করেছে, আমি 1টা মিশন করেছি। আমার এরকম অসংখ্য বঞ্চনার অভিযোগ আছে, ইতিহাস আছে। আমি কিন্তু মাথা নত করিনি এবং আমি কোনোদিন কারো কাছে তদবিরও করিনি। তো আমাকে সেনাবাহিনী চিনে, এই জন্য আমি কালকে একটা বিয়ার অনুষ্ঠানে গিয়েছেন সেনাগঞ্জে, আমার 2 ঘন্টার মধ্যে ফটো সেশন করতে হয়েছে, কারণ তারা আমাকে ভালোবাসে। এই ভালোবাসা আমি পয়সা দিয়ে কিনে নিইনি, আমি আমার ভালো ব্যবহার দিয়ে কিনে নিয়েছি। আমি যে কারো কাছে মাথা নত করি না, কারো কাছে নতি স্বীকার করি না। যারা এগুলি কল্পনা করছে বা প্রচার করার চেষ্টা করছে যে আমাকে পেনশন দিয়ে কিনে নিয়েছে এবং এই জন্য আমাকে নিয়ে গিয়েছে যে আমি সরকারের পক্ষে কথা বলি, এটা তাদের মানসিক সমস্যা। আই এম ভেরি সরি টু সে। মানুষ বাংলায় একটা কথা বলে, আত্মবর্ণন মতে জগৎ। আপনারা তো ইংল্যান্ড থাকেন, হয়তো এত কঠিন বাংলা জানেন না। আত্মবর্ণন মতে জগৎ মানে মানুষ নিজের অন্তর দিয়ে দুনিয়াটাকে দেখে। সুতরাং আমি আমার নিজের অন্তর দিয়ে দেখি, যে নিজে হলে যেরকম করতো সে অন্যকে সেরকম ভাবে। যদি কেউ এটা বলে থাকে যে আমাকে পেনশন সুবিধা দেওয়া হয়েছে,
এই জন্য আমাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, এই জন্য আমি যেছি আমি সরকারের পক্ষে কথা বলবো। ভেরি সরি, আইদার দে ডোন্ট নো অ্যাবাউট মি অর ইট ইজ দেয়ার সাইকিয়াট্রিক প্রবলেম। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার, এই যে আয়নাঘরের বিষয়টা নষ্ট করার, আলামত নষ্ট করার যে চেষ্টা, এটা তো সেনাবাহিনী সরাসরি জড়িত। তো সেই নো সেনাবাহিনীটা আপনি নো, এটা তাহলে ডিজিএফআই কারা নষ্ট করছে? আলামত কারা নষ্ট করছে? ডিজিএফআই। আপনারা আবার বলেছে সেনাবাহিনী চিফ হ্যাজ নো কন্ট্রোল ওভার ডিজিএফআই। ডিজিএফআই তে কারা আছে, দায়িত্বে কারা আছে? যারা এটা আমি এই বলেছি, 5 আগস্টের পরে কারা দায়িত্বে আছে, তারাই তো আলামত ধ্বংস করার চেষ্টা করেছে। আমি বলেছি তো, অসাধু অফিসার ডিজিএফআই বলেন, র্যাব বলেন, এনএসআই বলেন, যারা অসাধু অসৎ তারা যা করেছে সবকিছু বিচার হওয়া উচিত। তো আমি সেনাপ্রধানকে বলেছি, আমি সেনাপ্রধানকে বলেছি আমাকে যে অ্যারেস্ট না কিডন্যাপ করেছে যে ডাইরেক্টর, এবং এই 8 বছর রেখেছে যারা ডাইরেক্টর ইনচার্জ সাকসেসফুলি ওন করেছে, তাদেরকে তুমি কিছু করো নাই কেন? ওয়াই ওনলি তুমি ডিজিদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়েছো? এন্ড ইজ রিটায়ারমেন্ট সাফিসিয়েন্ট পানিশমেন্ট? তারা তো মানবতা বিরোধী অপরাধ করছে, তাদের তো বরখাস্ত সাফিসিয়েন্ট পানিশমেন্ট না। ডিজিএফআই কি কারা শেল্টার দিচ্ছে? মানে ডিজিএফআই এই যে 6 মাস সময় লাগে। আপনার প্রশ্নটা আমি ম্যাডাম আমি জবাব দিলাম, আমি ডাইরেক্ট কোনো নলেজ নাই, যদিও অনেক এই যে ডিজিএফআই, আমি বলি যে আয়নাঘরকে ডক্টর ইউনূস আগেও যেতে চেয়েছেন কিন্তু যেতে দেওয়া হয়নি, কারণ ওনারা উনি ডিসেম্বরের 25 তারিখে উনি সুইজারল্যান্ড থেকে আসার পরে যাওয়ার কথা, এটা আমাকে জানানো হয়েছে। এই আলামতগুলো ধ্বংস করার জন্য ওনাকে উদ্যোগ নেওয়া হয়নি। 26 জানুয়ারির আগে ওনার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমাকে নিতে দেবে না এটার জন্য 2 সপ্তাহ ডিলে হয়েছে, 10-12 দিন ডিলে হয়েছে, যে তারা চাচ্ছিল না আমি যাই। তাদের সাথে যদি আমার কোনো আতাত থাকতো তারা আমাকে যেতে দিবে না, তারা আমাকে আরো বেশি দিতে দেবে। এই ডিলেটা হলো আমাকে যেতে দেবে না, গুম কমিশনের সাথে আমাকে যেতে দিল না। আমি রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছে, এর মধ্যে ফোন আসছে। এইখানে আসলে কে কাকে রক্ষা করার জন্য ইনভাইট করে নিয়ে যেত, কে কাকে রক্ষা করার জন্য এই আলামত ধ্বংস করা হচ্ছে? আপনার থেকে আপনার কি মনে হয়? আমি তো আমি আবারও বলছি, আমি আল্লাহ রসুলকে ভয় পাই বেশি, দুনিয়ার মানুষ কি বললে সেটা ভয় পাই না। আমি অনুমান ভিত্তিক কোনো কথা বলবো না, কারণ কোরআনের নিষেধ আছে, হাদিসের নিষেধ আছে, তোমরা অনুমানের উপরে কোনো কথা বলো না। তো আমার যেখানে ডাইরেক্ট নলেজ নাই সেখানে আমি কিভাবে বলবো? মানে এখানে হাসিনা রক্ষা পাচ্ছে না, ডিজিএফআই রক্ষা পাচ্ছে না, তারেক সিদ্দিকী রক্ষা পাচ্ছে, মানে যারা জড়িত ছিল তারা সবাইকে রক্ষা পাওয়ার জন্য সুযোগ নাই। আলামত প্রধান উপদেষ্টা গুম কমিশন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দেখে এসছে যে দেওয়ালজন ভাঙ্গা হয়েছে, এগুলো দেখা যাচ্ছে না। জানার রং অরিজিনাল সিনারিওটা তো আমরা দেখতে পেলাম না, মিডিয়াতে তো অরিজিনাল সিনারিও আপনারা দেখেছেন। কিন্তু আজকে ডক্টর ইউনূস যদি সহযোগে না যেতেন, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো হেড অফ দ্য গভর্নমেন্ট যায়নি, উনি যদি না যেতেন তাহলে যতটুকু দেখতে পেয়েছেন এতটুকু দেখতে পেতেন না। তো হিটলারের কোনো কোথায় কনসেন্ট্রেশন ক্যাম্প, কোথায় কি করেছে, নাজি ক্যাম্প, আপনার কি আল গারিব কারাগার, এই সমস্ত কোনো কিছু চিত্র দেখেছেন ভিতরে? কোনো দেখাননি। বাংলাদেশে যে মানুষের দাবি ছিল, আমরা যারা গুমের কান্না শুনেছি, যারা গুম হয়েছে তাদের কান্না শুনেছি, আমাদের দাবি ছিল যে আমরা অরিজিনাল। আমি কান্না করেছি প্রতিদিন, আমি বলেছি একদিকে জল হয়ে যেত। যেখানে আপনারা কান্না করেছেন, যে দেয়ালে হাজার হাজার কান্নার শব্দ, সেই দেয়ালগুলো তো আমরা অরিজিনালি দেখতে চেয়েছি। আমরা সাধারণ মানুষ, ওয়ালগুলি আছে কোন কোন জায়গায় শুধু 2 রুম, ছোট রুমের মধ্যে ওয়াল ব্যবহার করে রুম গুলো বড় দেখানোর জন্য কোন কোন জায়গায়, বাট সাইডের ওয়াল গুলো সব ইনট্যাক্ট আছে। যেমন আমাকে যে রুমে রাখা ছিল ওটার ভিতরে কোনো ওয়াল ভাঙা হয়নি, উপরে শুধু ভেন্টিলেটর, দেওয়াল ভেঙে ভেন্টিলেটর করা হয়েছে, জানলার গ্রিল খুলে ফেলেছে, আপনার জানলার রং মুছে দিয়েছে, লোহার দরজা খুলে ফেলেছে, এগুলি করেছে। ওয়াল তো দেখা যাচ্ছে, ছাদ দেখা যাচ্ছে, ফ্লোর দেখা যাচ্ছে। বা যাদের ব্যাপারে অভিযোগ করা হয়েছে তারা কিন্তু কেউ গ্রেফতার হয়নি, তারা এখনো মানে এটা আমারও প্রশ্ন। আমি আপনি দেখেন, আমি কয়েকদিন আগে স্টেটমেন্ট দিয়েছি যে যাদেরকে, এবং আমি ট্রাইব্যুনাল নিয়ে আমি দরখাস্ত করেছি, আমি এখন শঙ্কিত যে যাদের বিরুদ্ধে মামলা জারি করা হয়েছে তারা এখনো গ্রেফতার হয়নি, তারা সব প্রভাবশালী, এই জন্য আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। এটা তো আমার শঙ্কা, আপনার থেকে আমার শঙ্কা বেশি। এটার পেছনে মানে আপনি তো বলছেন যে অনুমান করে বলতে চান না, আল্লাহ জানে, কিন্তু তারপরেও তো আমাদের মানুষের একটা অনুমান। আপনি এত বড় একজন মানুষ, আপনি নিশ্চয়ই কোনো না কোনো ধারণা আছে যে কে তাদেরকে রক্ষা করছে, কে তাদেরকে রক্ষা করছে। বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। আপনারা আমাকে অনেক বড় করে দেখেন, আমি খুব সাধারণ মানুষ, আমি এত বড় মানুষ নই। এখন বলেন, আপনার প্রশ্নটা বলেন।
প্রশ্নটা হচ্ছে যে মানে তাদেরকে কে রক্ষা করছে? মানে এখন তো আর আওয়ামী লীগ সরকার নেই যে আমি আওয়ামী লীগ সরকারকে না, দায়ী করব। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, তাদের রেখে যাওয়া কিন্তু অধিকাংশ সুবিধাবাদী এবং তাদের যারা তাদের কাছ থেকে ক্ষমতা পেয়ে সুখ ভোগ করেছে তাদের অধিকাংশই কিন্তু চারিদিকে বিরাজ করছে এখন। এখন কে কাকে সেভ করার জন্য এটা করছে এটা আমি জানি না। এখানে তো মাঝে মাঝে জেনারেল ওয়াকারের কথাও আসে যে উনি সেভ করছেন বা সরকারের পক্ষ থেকে কেউ সেভ করছেন ওনাদেরকে, আমরা কিন্তু এরকম বাঙালি, কথা। আমরা বাঙালি হিয়ার্সে বেশি বিশ্বাস করি, গুজব বেশি বিশ্বাস করি, এবং শোনার সাথে সাথে 10 জনকে না বলা পর্যন্ত আমরা খেতে পারি না। একটা কিছু হওয়ার সাথে সাথেই আমরা আগে 10 জনকে জানাই, তারপর নেক্সট কাজ করি। তো আমি অনুমানের উপর ভিত্তি করে কিচ্ছু বলবো না, কারণ আমি, আপনি কি বললেন, সরকার কি বললো, XYZ কি বললো, এটা নিয়ে আমি শঙ্কিত না। আমার মৃত্যুর পর আল্লাহকে জবাব দিতেই করতে হবে, এটা নিয়ে আমি শঙ্কিত। এবং আল্লাহ এবং রসুল স্পষ্ট বলেছেন অনুমান করে কোনো কথা বলবে না। আমার কাছে যেহেতু ডাইরেক্ট নলেজ নাই, আমি বলবো না। যদি বলেন রিজনেবল অ্যাজাম্পশন, সেটাও অনুমতির মধ্যে, আপনার অনুমানের মধ্যে পড়ে, সেটা আমি করবো না। আমি আপনার স্পষ্ট এই কথা বলেছি যে 5 তারিখে ফলের পরে 12 তারিখ পর্যন্ত, মানে সেই জেনারেল হামিদ যে কদিন ছিল, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। জেনারেল হামিদ যে কদিন ছিলেন, হুম তার পরে থেকে জেনারেল ফয়েজ এবং জেনারেল জাহাঙ্গীর, আমি দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলেছি, তারা দুইজনে আমাকে কনফার্ম করেছে স্যার আমরা করিনি। সেই হিসাবে জেনারেল হামিদ যে উনি লাস্ট ডিজি যিনি ছিলেন, এখন কেউ যদি করে থাকে সে কি বলবে যে আমি করেছি, আমি একটা অন্যায় করলাম, তো তখন আমি কি বলবো যে আমি অন্যায় করেছি? না না, এটা যদি তদন্ত করা হয়, তদন্ত করা হয়। একা না, উনি তো নিজে হাতুড়ি দিয়ে বাড়ি দেননি। ওখানে যারা দায়িত্বশীল ছিল ওই সময় সবাইকে জিজ্ঞাসা করলে, ক্রস এক্সামিনেশন করলে বেরিয়ে আসবে। আমাকে দায়িত্ব দেন, আমি বের করে দেবো। আমাকে তদন্ত কমিটি বানিয়ে আমাকে চেয়ারম্যান বানান, আমি আইল ফাইন্ড আউট। অনেক কঠিন কঠিন তদন্ত করেছি, আই গ্যারান্টি ইউ আইল ফাইন্ড আউট কে করেছে এটা। আমি আপনার অনেক সময় হয়ে গেছে, আমি আর দুইটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আপনি যখন 8 বছর ছিলেন গুম অবস্থায়, তখন আপনার পরিবারের উপর কোনো চাপ ছিল কিনা, কোনো ধরনের অত্যাচারের শিকার হয়েছেন কিনা, বা কোনোভাবে ওনারা ডিস্টার্ব ফিল করেছেন কিনা? ডাইরেক্টলি ওই যেদিন আমাকে অপহরণ করে, সেই দিন আমার বাসার স্টাফ যারা আছে, সিকিউরিটি গার্ড, ম্যানেজার, তাদের সবাইকে শারীরিকভাবে নির্যাতন করেছে, বাসায় ভাঙচুর করেছে, আলমারি ভেঙেছে, মোবাইল ল্যাপটপ নিয়ে গেছে। আমার ওয়াইফের গায়ে হাত দেয়নি, কিন্তু আমার ওয়াইফকে আসেন আসেন বলে এইভাবে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, জোরাজোরি করেছে, ধমকাধমকি করেছে, দুর্ব্যবহার করেছে। আমার ওয়াইফ আমার মার হাত ধরে বলেছে আমাকে নিয়ে গেলে মাকে সাথে নিতে হবে, তখন আমার মাকে নেয়নি। আমার ইয়াং কাজের মেয়ে গায়ে তাকে চর মেরেছে। এরপরে থেকে নিয়ে আমার মুক্তি পর্যন্ত আমার বাসায় হয়তো অবজারভেশনে রেখেছে, কিন্তু আমার বাসার কাউকে কোনো হ্যারাস করেনি। তবে সারা সবসময় আতঙ্কে থাকতো। আমার মা তো কেঁদে কেঁদে 3 বছর পর চলেই গেলেন। পরিবারের সবাই সবসময় আতঙ্কে থাকতো। ইভেন আমার ঘনিষ্ঠ আত্মীয় একজন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে থাকতে হয়েছে তাদের নিরাপত্তার জন্য। কিন্তু ফিজিক্যালি উঠিয়ে নিয়ে যাওয়া, অত্যাচার করা, এই ধরনের সরাসরি কিছু করেন। মামলাটা আমরা দিয়েছি। ফলো করা বা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব এই ধরনের হয়তো করেছে তারা। তো আমি থাকলে বুঝতে পারতাম তারা ফলো করে না করে, আমি আই নো দ্য প্যাটার্ন। কিন্তু যারা আমার আত্মীয় স্বজন তারা তো আর মিলিটারিতে ছিলেন না, ওনারা হয়তো বুঝতে পারেনি। কিন্তু আমার কাজিনের এগেইনস্টে মামলাটা আমরা দিয়ে তাকে অনেক হয়রানি করেছে, তাকে পাড়া ছাড়তে হয়েছে। এই ধরনের ডাইরেক্টলি হ্যারাসমেন্ট প্রচুর করেছে, ফিজিক্যালি কাউকে কিছু করে। এবং আপনার বাচ্চাদেরকে বা আপনার ওয়াইফকে এই 8 বছরের মধ্যে শুধু ওই দিনে যা করেছে, কিন্তু এরপর আর কিছু হয়নি। মানে আপনার বাচ্চা এবং ওয়াইফের উপরে আর কোনো, আমি আপনার কথা, আপনার ওয়াইফ এবং বাচ্চাদের উপর আর কোনো কিছু, মানে তারা খবরদারি বা কোনো খোঁজ খবর নেওয়া বা এসে জিজ্ঞেস করা, এরকম কোনো কিছু করেছে কিনা মাঝে কোনো আমি অনেকবার আমাকে ওই যে রিপোর্টে এসেছে যে আমাকে এক্স প্রাইম মিনিস্টার মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন ওটা। ওটাতে যিনি এই রিপোর্টটা দিয়েছেন তিনি বলেছেন যে আমি প্রধানমন্ত্রীর কাছে মুক্তির জন্য দরখাস্ত আবেদন করেছিলাম কয়েকবার। এটা মিথ্যা কথা। আমি পরের দিনই বিবৃতি দিয়ে এটাকে প্রতিবাদ করেছি। আমি মুক্তির জন্য কোনো রকমের কোনো দরখাস্ত করিনি। আমি কয়েকবার বলেছি লিখিত যে আমার বৃদ্ধ মা, স্ত্রী, সন্তান কেমন আছে, বৃদ্ধ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি এখন।
যে আমার বৃদ্ধ বিধবা অসুস্থ মা, আমি ওনাকে খাওয়াতাম, লোকমা খাওয়াতাম, হাত পাটি বেঁধে দিতাম, প্রেশার মেপে দিতাম, ওষুধ খাওয়াতাম, মাথায় হাত ধরে ঘুম পাড়িয়ে দিতাম। আমার মায়ের কথা চিন্তা করে আমার ঘুম আসতো না। আমার মা কেমন আছে, আমার মা স্ত্রী সন্তানরা কেমন আছে, আমার মেয়ে 3 বছর 4 মাস, ছেলে 1 বছর 9 মাস আমার বুকে ঘুমাতো, আমি তাদেরকে, আমার ঘুম আসতো না, আমার চোখ দিয়ে দরজা করে পানি পড়তো। আমি তাদের খবর চেয়ে বহুবার লিখিত দিয়েছি, মুখে বলে বলেছি আমার পরিবারের খবর এনে দেন, আমি বেঁচে আছি এই খবরটা দেন, অন্তত তারা একটা মানসিক শান্তি পাবে। কোনো জবাব পাইনি। আমি মুক্তির জন্য কোনো আবেদন করি না, যে বলেছে তাহা মিথ্যা কথা বলেছে। তারপরে আমি 23শে মে 2021 সাল, 5 বছর পূর্তি 3 মাস আগে আমাকে বলা হয়েছিল আমি যদি মুচলেখা দেই যে আমি রাজনীতি করব না, দেশে থাকবো না, সপরিবার বিদেশে চলে যাব, তাহলে আমাকে মুক্তি দেওয়া হতে পারে। আমি সরাসরি প্রত্যাখ্যান করেছি। আমি এই দেশের একজন স্বাধীন নাগরিক, আমি কোনো মুচলেখা দিয়ে মুক্তি পেতে চাই না। প্রধানমন্ত্রী দরখাস্ত করার কথা দূরে কথা, তারা আমাকে দরখাস্ত করতে বলেছে, ওটা আমি প্রত্যাখ্যান করেছি। তো আমাকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়েছে, যে খবরে বেরিয়েছে ওই খবরে যে অফিসার তথ্য দিয়েছে সেটা বলেছে সেটা মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলেছে, বাট আপনাকে একবারই প্রস্তাব দেওয়া হয়েছে যে মুচলেখা দেওয়ার জন্য, মানে সেই সরকারের পক্ষ থেকে। আমার যেভাবে আমি দৃঢ়তার সাথে বলেছি, তারা দ্বিতীয়বার বলার সাহস, একদিনই কয়েকবার বলেছে আমার সাথে। এটা 23শে মে 2021 বিকেলে আসরের নামাজের সময়টা, নামাজ পড়ে বসে দোয়া করছিলাম, ওই সময় এসেছিল, তখন কথা বলি। এরপরে আমাকে আর বলার সাহস পায় না। আমি তো অফিসারদের কথা বলতে চাইলে আমার সামনে আসতো না, ওখানে যারা দায়িত্ব থাকতো তারা বলে ওনারা আপনার সামনে আসতে সাহস পায় না, কারণ আমি জানি তারা ওখানে যারা ডেনির কাজ কাম করে তারা মেজর লেফটেন্যান্ট পদবীর অফিসার, তাদের অনেকের, মানে আমি যখন কমিশন হয়েছে তখন হয়তো তাদের জন্ম হয়েছে, তো তারা এই জন্য আমার সামনে আসতে সাহস করতো না, আমি ডাকলে আসতো না। মানে আপনার বাবার জামাতে ইসলাম বা আপনাদের জামাতে ইসলাম, এখন যে জামাতে ইসলামের সাথে আপনার সম্পর্ক কি, বা আপনার সম্পর্ক কি, বা জামাতে ইসলাম সম্পর্কে আপনার কি বক্তব্য আছে? প্রথম কথা হলো আপনার দুইটা প্রশ্ন, একটা হলো সম্পর্ক কি। জামাতের সাথে আমার কোন রকমের কোনো সম্পর্ক আগেও ছিল না, এখনো নাই। আমি তাদের কোনো কার্যক্রমে যাই না, বরং বিভিন্ন বিয়ে শাদী বা আত্মীয় স্বজনের জানাজা এই অনুষ্ঠানে আমি তাদেরকে দেখে তাদের দূরেই থাকি। আমি আমার তাদের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয় কথা হলো যে জামাত সংগ্রাম মন্তব্য, আমি এই মুহূর্তে রাজনৈতিক কোনো মন্তব্য করতে চাই না। আমি জোশ আর হুশের মধ্যে আই এম এবল টু ব্যালেন্স আউট। আমি সবকিছু অবজার্ভ করছি, যখন কথা বলার সময় সুযোগ হবে তখন সময় সুযোগ হবে। আমি শুধু এখন ফেসবুক যদি আমার ফলো করেন, আমি দেখবেন আমার একটাই কথা, এই দেশকে ভারতের গোলামি মুক্ত করতে হবে। ভারতের গোলামি মুক্ত করতে হতে এই দেশকে ভারতের গোলাম, দালাল, দোসর যারা আছে, আমি ফ্যাসিবাদ সহ আরো যারা মিডিয়া আছে, এদেরকে এই দেশে সামাজিকভাবে বয়কট করে এদের করাল গ্রাস থেকে এই দেশকে মুক্ত করতে হবে। এটা আমার এখন প্রধান কাজ। আমি আমার ফেসবুকে লেখালেখি শুধু এগুলি করছি। আমার গত কিছুদিনের লেখালেখি দেখেন, মানে জামাতের সাথে আপনি বিরক্ত কেন? যারা দেশ বিক্রি করে, চুক্তি করে, তাদের এই দেশে থাকা তো দূরের কথা, এই দেশে রাজনীতি করার তো দূরের থাকারই অধিকার নাই। মানে জামাতের সাথে আপনার দূরত্ব কেন? এবং জামাত যে ক্ষমা করে দিচ্ছে ভারতকে, আমাকে অনেকে রাজাকার বলে, জামাত বলে ট্যাগ করার চেষ্টা করে। একটা দেখুক না, আমি কোথায় জামাতে কোন অনুষ্ঠান যোগ দিয়েছে, কার সাথে আমার কি ছবি আছে, কার সাথে আমি কি কথা বলেছি, একটা প্রমাণ দেখাক তারা। জামাতে তো পরিবারতন্ত্র নাই। অন্য সব দলে বাবা, স্বামী, ভাই থেকে উত্তরাধিকার হয়, জামাতে তো উত্তরাধিকার সূত্রে নাই। তো আমি যদি চাইও আমি এখন জামাতে আমির হতে পারবো না। জামাতের সিস্টেম ডিফারেন্ট, ওখানে নো ক্যান্ডিডেট নো ক্যাম্পেইন সিস্টেম তারা ফলো করে। কেউ ক্যান্ডিডেট হতে পারে না, কেউ ক্যাম্পেইন করতে পারে না। জামাতে যারা রোকন বলে তারা প্রত্যক্ষ ভোট দিয়ে যাকে ইচ্ছে নমিনেট করতে পারে। তো ওখানে তো আমি জামাতের কিছুই না এখন। মানে এই দূরত্ব কেন জামাতের সাথে আপনার? আর হচ্ছে যে জামাত যে বলছে যে ইন্ডিয়াকে ক্ষমা করে দিচ্ছে, তো সেগুলো নিয়ে আপনার বক্তব্য কি? না, এটা তাদের দলীয় বক্তব্য ব্যাপার, তো আমি কিছু বলতে পারবো না। এটা জামাত কি দৃষ্টিভঙ্গি দিয়ে, তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছে, পরে বলেছে আমাদের উপরে যে জুলুম হয়েছে সেটা আমরা ক্ষমা করি না, বাকি জনগণের
দর্শক, আজমির কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলে আয়নাগর কেমন ছিল এবং তিনি কতটা মানুষ, তিনি কেমন মানুষ। তাকে নিয়ে আলোচনা হচ্ছিল যে তিনি আয়নাগর তাকে বুঝিয়েছে, তাকে কিছু দিয়েছে, এরকম একটা আলোচনা হচ্ছিল। তিনি সেগুলো প্রকাশ করেছেন। আসলেও এখানে তিনি যে কথাগুলো বলেছেন আমি তার কথা বিশ্বাস করি। এবং কর্নেল হাসিন তিনিও একজন ভালো ব্রিগেডিয়ার হাসান নাসির, তিনিও আসলে দেশের জন্য দেশপ্রেমিক, তারা এটা নিঃসন্দেহে বলতে হবে। কিন্তু যদি আয়নাগর পরিদর্শনে এদেরকে নিয়ে যাওয়া হতো তাহলে হয়তোবা আরও ভালো হতো, কারণ তারা এই কর্নেল হাসিনকে আয়নাগর তার মাধ্যমে বাংলাদেশ মানুষ জানতে পেরেছে, তার মাধ্যমে বাংলাদেশের মানুষ আয়নাগরকে হাসিনা বানিয়েছে এটা জানতে পেরেছে। তো কর্নেল হাসিনকে নেওয়া অত্যন্ত জরুরি ছিল। যাই দর্শক, আলোচনা শুরু হয়েছেন আজমির সাহেবের আলোচনা শুনে আপনার কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন।